সো ঠিক আছে কিনা দেখো, হ্যাঁ দেরি না করে শুরু করে দিব। দেখো, সো আমরা ভেক্টর পড়তেছিলাম এবং ভেক্টরের মধ্যে আমাদের আস্তে আস্তে একটু বড় বড় টপিকে ঢুকতে হবে। সো আজকে আমরা যে টপিকটা পড়ব সেইটা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা, এবং এই চ্যাপ্টারের এই টপিকটা থেকে অনেক প্রশ্ন হয়, অনেক বলতে অনেক। হ্যাঁ, তুমি যদি বিগত বছরের হচ্ছে টেস্ট পেপার খোলো, মানে ভর্তি পরীক্ষা খোলো, ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক টেস্ট পেপার খোলো, মানে হচ্ছে বোর্ড প্রশ্ন A to Z তুমি যাই খোলো না কেন এই টপিক থেকে অনেক বেশি প্রশ্ন হয়। হ্যাঁ, সো টপিকের নাম হচ্ছে নদী এবং নৌকা। নদী নৌকা। সো আমরা নদী নৌকা সম্পর্কিত প্রবলেমগুলো আজকে দেখব। হ্যাঁ, নদী নৌকা সম্পর্কিত প্রবলেম। সো এখানে কিছু প্র্যাকটিক্যাল কনসিডারেশন আছে। হ্যাঁ, কনসিডারেশন বলতে বোঝায় যে আমরা কিছু জিনিস ধরে নেই বা এটা চিন্তা করে নেই আর কি। হ্যাঁ, সো আমরা যদি একটা নদীর কথা চিন্তা করি, ধর আমি নদীর একটা নদীর কথা চিন্তা করতেছি, ঠিক আছে, এটা ডিলিট করে দিই। হ্যাঁ, ধর একটা নদীর কথা চিন্তা করতেছি, নদীটা মনে করো যে এরকম, ধরো যে নদীটা হচ্ছে এইরকম। এখন যেটা হয়, নদীর দুই কূল কিন্তু মনে করো যে সমান পরিমাণে হচ্ছে কি বলে যে থাকে না, কি বলে যে কি যেন, সমান পরিমাণে হচ্ছে সমান সমান থাকে না। যেটা হয় যে এক কূল মনে করো এই বরাবর, আমি একটু খেয়াল করে আমি মাঝখানে হচ্ছে নদীটা যদি এরকম করে চিন্তা করি যে মাঝখানে নদীতে পানি আছে, সো পানি ফ্লো করবে নদীতে। সো নর্মালি যেটা হয়, আমরা ছোটবেলা থেকে যদি নদীর কথা চিন্তা করি বা নদীর যে কোনো একটা নদীর কথা তুমি যদি চিন্তা করো, ছোটবেলা থেকে দেখা সবার, তাহলে যেটা হয় এক পার এবং আরেক পার সমান হয় না, মানে একটু এদিক সেদিক হয়। মানে খেয়াল করে দেখো, এই জায়গায় নদীর যে প্রশস্ততা, হ্যাঁ, এই জায়গার যে যতটুকু প্রশস্ততা যদি D1 ধরি, এতটুকুর প্রশস্ততা কিন্তু কম D2। হ্যাঁ, আবার এতটুকুর প্রশস্ততা একটা আলাদা D3। সো রিয়েল লাইফে যেটা হয়, নদীর প্রশস্ততা কখনো কখনো মানে কখনোই সমান সমান হয় না। আবার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে নদীতে যে পানি ফ্লো করতেছে, ধরো নদীতে পানি এই বরাবর ফ্লো করতেছে, ডান দিক বরাবর যাচ্ছে, যেতেই পারে স্রোতের কারণে। সো কোথাও বেগ হবে V1, কোথাও বেগ হবে V2, কোথাও বেগ হবে এরকম একটু V3। খেয়াল করছো, নদীতে পানির বেগটা কখনোই সব জায়গায় সমান হবে না। ঠিক আছে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, বাস্তব নদী। কিন্তু আমাদের প্রবলেম সলভিংয়ের স্বার্থে বা আমাদের প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে আমরা কিছু ব্যাপার ধরে নিব। ধরে নেওয়া মানে তো বোঝো, আমরা কিছু ব্যাপার চিন্তা করবো এভাবে যে না, আমাদের যে নদীগুলো একটু সিম্পল। হ্যাঁ, আমাদের প্রবলেমের যে নদীগুলো সেগুলো সিম্পল বলতে এরকম যে সেগুলার দুই প্রান্ত, ধরো এই এক প্রান্ত, এই আরেক প্রান্ত পরস্পর সমান্তরাল। ঠিক আছে, আমরা যেটা ধরে নিচ্ছি সেটাতে কি প্রান্তদ্বয় সমান্তরাল, প্রান্তদ্বয় সমান্তরাল। সমান্তরাল মানে তো বোঝো যে তাহলে এতটুকু যদি D হয় নদীর প্রস্থ, এতটুকু D হবে। প্রান্ত সমান্তরাল মানে তার মানে কি, নদীর প্রস্থ সব জায়গায় সেম, এটা আমরা ধরে নিচ্ছি। এবং আরেকটা জিনিস আমরা ধরে নিব হচ্ছে এরকম যে, এরকম ধরে নিব যে কি বলে, এরকম আমরা ধরে নিব যে এই যে নদীর প্রস্থটা, এই নদীর প্রস্থটা হচ্ছে কি বলে যে প্রস্থ বরাবর যে কোনো জায়গায় বেগ, হ্যাঁ, বেগগুলা সমান সমান। মানে এই জায়গায় পানির যে বেগ, এই জায়গার পানির বেগও যা, এই জায়গার পানির বেগও তাই। ঠিক আছে, নদীতে যে বেগটা, স্রোতের বেগ বা পানির বেগ, সেটাকে আমরা ইউ আকারে প্রকাশ করব। ঠিক আছে, আমাদের ম্যাথের মধ্যে আমরা ইউ আকারে প্রকাশ করব। তাহলে আমরা লিখে দেই পানির বেগ বা স্রোতের বেগ সব জায়গায় সমান। ঠিক আছে, পানির বেগ বা স্রোতের বেগ সব জায়গায় সমান।
বুঝছো? এই হচ্ছে ব্যাপার। সো আমরা নদীর ব্যাপার যেটা, সেটা প্রথমে আমরা যেটা ধরে নিব কনসিডারেশন, সেটা হচ্ছে প্রান্তদ্বয় সমান, মানে নদীর প্রান্ত দুইটা পরস্পর সমান্তরাল এবং পানির বা স্রোতের বেগ সব জায়গায় সমান। তো এই যে এইখানে নদীর যে বেগটা আছে, এখানে নদীর বেগটা সেম, এখানেও সেম, তাহলে এই জায়গাতেও নদীর বেগটা সেমই থাকবে, এই জায়গাতেও নদীর বেগটা সেম থাকবে। এবার আমাদের টপিকের নাম কি? নদী নৌকা। সো আমাদের এখানে একটা নৌকা থাকবে অবশ্যই। সো নৌকাটার অবশ্যই পারাপারের কাজে ব্যস্ত থাকবে বা পার হতে চাইবে, নদী পার হতে চাইবে। সো নৌকাটা কি করবে? নৌকাটা নদীটা পার হতে চাইবে। সো একটা চিন্তা করি, আমরা নৌকা আঁকাই। আমরা নৌকা আঁকাই। ওকে, আজকে তো নৌকা আঁকানোর পরে আমরা এখানে খেয়াল করে দেখো, এটা তো নদী, আমরা কি করব? নৌকা আঁকাবো। সো নৌকাটা মনে করো যে আমরা নর্মালি কিভাবে আঁকাতে পারি? নর্মালি আঁকাতে পারি হচ্ছে এইভাবে, ধরো যে এই বরাবর একটা নৌকা আছে, এই নৌকাটা ক্রস করবে, ঠিক আছে? সো আমরা ওইভাবে না আঁকিয়ে আমরা নৌকার বেগটা খালি আঁকাবো, ঠিক আছে? নৌকাটা আঁকাইলে একটু গ্যাঞ্জাম হয়ে যাবে এই জায়গায়। সো নৌকাটা না আঁকে একটা বিন্দুর কথা চিন্তা করব, তারপরে বেগটা আমরা আঁকাবো। আমরা চিন্তা করব যে নৌকার বেগ হচ্ছে ভি, নদীতে নৌকার বেগটা হচ্ছে ভি। আর নদীর যে নিজস্ব যে বেগটা আছে সেটাকে আমরা চিন্তা করব হচ্ছে ইউ। নদীর নিজস্ব বেগটাকে আমরা চিন্তা করছি হচ্ছে ইউ, একটু আগে যেটা বললাম আর কি, ইউ। ওকে, সো খেয়াল করে দেখো, নৌকা এই বরাবর ভি বেগে যেতে চায়, মানে নৌকার টার্গেট হচ্ছে এই বরাবর যাওয়া। নৌকার টার্গেট হচ্ছে এই বরাবর চলে যাওয়া। কোন বরাবর? এই বরাবর যাওয়া নৌকার টার্গেট। কিন্তু নৌকাটা কিন্তু এই বরাবর যেতে পারবে না। কেন? কারণ সে যখনই রওনা দিবে তার বেগটা একটা আছেই, কিন্তু ইউ কই করবে? ইউ কিন্তু তাকে ডান দিক বরাবর ঠেলবে। এর ফলে কি হবে? কিন্তু এই বরাবর যেতে পারবে না, বরং এই দুইটার ইউ এবং ভি এর লব্ধি বরাবর চলে যাবে। তাহলে যেটা হবে, আমাদের একটা লব্ধি আঁকাইতে হবে এখন ইউ এবং ভি এর। ইউ এবং ভি এর লব্ধি বরাবর সে যাবে। ওকে, ইউ এবং ভি এর লব্ধি বরাবর সে যাচ্ছে। এবং তাহলে খেয়াল করে দেখো, নৌকাটা টার্গেট এই বরাবর, টার্গেট এটা, কিন্তু সে টার্গেটে রিচ করবে না। সে রিচ করবে কোথায়? সে রিচ করবে হচ্ছে এই বরাবর, সে এই বরাবর চলে যাবে। তাহলে বেসিক্যালি যেটা হবে, নৌকাটা এই বরাবর এইখানে গিয়ে থামবে। হ্যাঁ, সো নৌকাটা এইখানে গিয়ে থামবে, কিন্তু নৌকাটা এখানে গিয়ে থামবে। ওকে, তাহলে খেয়াল করে দেখো, এই হচ্ছে কি বলে যে টার্গেট এবং এইখানে গিয়ে থামতেছে, তাহলে এটা হচ্ছে ডেস্টিনেশন বা গন্তব্য। এই ব্যাপারগুলো খেয়াল রাখো, এগুলো আমাদের প্রত্যেকটা ম্যাথে লাগবে। কিন্তু টার্গেট কোথায় ছিল, যে ডেস্টিনেশনটা কই হলো। তাহলে খেয়াল করে দেখো, এখানে দুইটা অ্যাঙ্গেলের কথা যদি আমরা চিন্তা করি, যে ইউ এবং ভি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা, যেটা আমরা নর্মালি কি ধরি? এ এবং বি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এবং লব্ধি যেটা, লব্ধির সাথে, হ্যাঁ, লব্ধির সাথে এটা হচ্ছে থেটা কোণ। আচ্ছা, আমি হচ্ছে লব্ধিটাকে ডাব্লিউ ধরি। হ্যাঁ, আমরা ভি ধরে ফেলছি, ডাব্লিউ ধরলাম, নাহলে এই দুইটা তো সেম হয়ে গেল। ডাব্লিউ ধরি। তাহলে এখন কিন্তু আমরা ইজিলি কয়েকটা জিনিস কিন্তু বলতে পারি এই সমীকরণ থেকে, মানে এই যে লব্ধি থেকে, এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে ই এবং ভি এর লব্ধি কি? ডাব্লিউ। তার মানে ডাব্লিউ ইকুয়াল টু ইউ প্লাস ভি, মানে ডাব্লিউ ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। ঠিক আছে, ডাব্লিউ ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। আচ্ছা, একটা কাজ করি, আজকের যেহেতু নদী নৌকা পড়াচ্ছে আলাদা একটা টপিক, তোমাদের মধ্যে, হ্যাঁ, তোমাদের মধ্যে যারা লাইভ করতেছো, তোমাদের মধ্যে যারা হচ্ছে সেরা 3 জন চিন্ময় ফিজিক্স সলিউশন গ্রুপে সিপিএসে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে 10 মিনিটের বা 15 মিনিটের মধ্যে যারা হচ্ছে ক্লাস নোট জমা দিবে, সেরা 3টা ক্লাস নোটকে 3টা ভেক্টরের জার্সি দেওয়া হবে। আচ্ছা, ভেক্টরের জার্সি যে ব্যাপারটা, তোমরা অনেকে পরীক্ষা দিছিলা, 15 জন তো নির্বাচিত আসো, জানোই তো। হ্যাঁ, ভেক্টরের ডিজাইন একটু চেঞ্জ করছি।
হ্যাঁ, ওখানে আমার নিজের আঁকানো ডিজাইন আছে, এই কারণে একটু ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে, এই কারণে টি শার্ট যেতে দেরি হচ্ছে। হ্যাঁ, তোমাদের আরেকটা কল তোমরা পাবা কয়েকদিনের মধ্যে। হ্যাঁ, টি শার্ট ডিজাইন প্রসেস শেষ, এখন প্রোডাকশনে আছে, চেঞ্জ করে দিয়েছে একটু। ঠিক আছে, সো তোমাদের মধ্যে 3 জন আজকে টি শার্ট, আজকে মানে নগদে আর কি, মনে করো যে ক্লাস শেষের 10 মিনিটের মধ্যে 15 মিনিটের মধ্যে সিপিএস আপলোড দিয়ে দিবা। ঠিক আছে, ক্লাস শেষের সাথে সাথে, তাহলেই হবে। তো সেরা 3টাকে আমি হচ্ছে 3 জনকে টি শার্টের জন্য রাখবো। ওকে, চলো। সো এখানে যেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু ইউ প্লাস ভি, এটা আমরা প্রথমে লিখতে পারি। এবং এটা তো গেল কি হচ্ছে, এটা হচ্ছে মানে ভেক্টর আকারে। এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে মান আছে এবং দিক আছে, মান এবং দিক দুইটাই আছে। কিন্তু যদি আমরা শুধু মান লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কোসাইন অফ আলফা। ঠিক আছে, কোসাইন অফ আলফা। বা তুমি হচ্ছে ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু, যদি চাও লিখতে পারো এইভাবে, না লিখলেও সমস্যা নেই, একই জিনিসই তো, তাই না? আমরা এটা পাই। সো এটা আমরা ভ্যালু নিয়ে পাচ্ছি আর কি, ভ্যালু নিয়ে আমরা এটা পাচ্ছি। আর ডাইরেকশন নিয়ে আমরা কি পাবো? যদি দিক নেই, ডাইরেকশন নিয়ে আমরা পাবো কি? ডাইরেকশন নিয়ে আমরা পাবো হচ্ছে, ঠিক আছে, ট্যানজেন্ট অফ থেটা। যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। কার সাথে অ্যাঙ্গেল? ইউ এর সাথে অ্যাঙ্গেল। সো ইউ থাকবে কি? সিঙ্গেল। তাহলে ইউ থাকবে নিচে সিঙ্গেল, আর উপরে থাকবে ভি, যেহেতু ট্যান তার মানে কি উপরে সাইন আর নিচে একটা কস। তাহলে থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস ভি কোসাইন আলফা। এই হচ্ছে লিখে দিতে হবে কার সাথে? এটা হচ্ছে ইউ এর সাথে বা স্রোতের সাথে। ক্লিয়ার? এটা হচ্ছে ডাইরেকশন আমরা বের করতে পারলাম। সো আমরা লব্ধি বেগের ভ্যালু এবং ডাইরেকশন দুইটাই চাইলে ভেক্টরের নর্মাল নিয়মেই বের করতে পারি। এখন তুমি চাইলে অ্যাবনর্মাল নিয়মে বের করতে পারো। অ্যাবনর্মাল বলতে আমরা তো অনেক ট্রিক্স জানি। ঠিক আছে, একটা ট্রিক কি হবে? একটা ট্রিক হবে হচ্ছে, খেয়াল করো, ইউ কত কোণে আছে? ইউ আছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, প্লাস ভি কত কোণে আছে? ভি আছে আলফা ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই না? এটাকে যদি এক্স অক্ষ ধরো, ধরতেই তো পারো, তাহলে এই বরাবর তুমি ওয়াই অক্ষ ধরো, যেহেতু দুইটা অক্ষ পরস্পর কি লম্ব, তাই না? নদীর কি বলে, নদীর পার এবং নদীর একটা প্রস্থ পরস্পর তো লম্ব, 90 ডিগ্রি। এটা তুমি ইউ আছে 0 ডিগ্রি কোণে, ভি আছে আলফা ডিগ্রি কোণে, বসাও, হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ করে ফেলি। হ্যাঁ, ম্যাথ করতে করতে আরও কিছু করা যাবে। তো চলো এটার একটা ম্যাথ করি শুরুতে। তো লেখো ম্যাথ 1, এভাবে লেখো। এখানে কয়েকটা ম্যাথ আছে তো একটু আলাদা করে লিখতে হবে আজকে। ম্যাথ 1 লেখো যে একটি, এভাবে লেখো, একটি নদীতে পানির বেগ বা স্রোতের বেগ হচ্ছে ধরো যে 4 মিটার পার সেকেন্ড। নদীতে একটি নৌকা একটি নৌকা 3 মিটার পার সেকেন্ড বেগে পার হতে চাইল। হ্যাঁ, নৌকাটি স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে রওনা দিল। ঠিক আছে, এখানে বেশ কয়েকটা প্রশ্ন হবে। 1 নাম্বার প্রশ্ন লেখো যে নৌকার প্রকৃত বেগ কত হবে? নৌকাটি, 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোন দিকে চলা শুরু করবে? ওকে, ফ্যান্টাস্টিক। চলো
রেদওয়ান সিপিএস এর একটা জার্সি আনলে ভালো হইতো, জার্সি জিতে যেতে পারো আজকে, দেখো জিতো কিনা। তোলা হয়েছে? বলো তো একটু তোলা হয়েছে কিনা, দ্রুত বলবা যারা আছো, তাহলে আমরা শুরু করে দিব ম্যাথ। তোলা হয়েছে না? চলো। সো এখানে কি বলেছে, নদীতে পানির বা স্রোতের বেগ 4 মিটার পার সেকেন্ড এবং নদীতে একটি নৌকা এত বেগে পার হতে চাইলো। সো তুমি যদি জাস্ট ফর রেফারেন্স যদি আঁকাইতে চাও, প্রথম প্রথম তোমরা আঁকাই নিও, হ্যাঁ, প্রথম প্রথম যখন নদী নৌকার ম্যাথ করবা তখন চেষ্টা করবা আঁকানোর, সুবিধা হবে তোমাদের, বুঝতে সুবিধা হবে, করতে সুবিধা হবে প্রথম প্রথম। তার পরবর্তীতে আস্তে আস্তে যখন একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন না আঁকালেও দেখবা যে মনের মধ্যেই তুমি গ্রাফটা চিন্তা করতে পারছো বা ছবিটা চিন্তা করতে পারতেছো। তাহলে যেটা হচ্ছে, এটা হচ্ছে স্রোতের বেগ ইউ, হ্যাঁ ইউ ধরলাম। আর নৌকার বেগ কোনটা? নৌকার বেগ হচ্ছে ধরি যে এইটা ভি, নৌকার বেগ হচ্ছে ভি। তাহলে কি হলো, তাহলে তোমার সাথে এখানে তুমি কি পাচ্ছ, পাচ্ছ হচ্ছে তোমার এখানে হ্যাঁ সুন্দর করে তুমি ডাব্লিউ পাচ্ছ। ওকে, তাহলে খেয়াল করে দেখো আমার কি কি লাগবে। আমার খুব সহজ দুইটা কোশ্চেন, একটা হচ্ছে প্রকৃত বেগ কত এবং আরেকটা হচ্ছে কোন দিকে চলা শুরু করবে। এবার আসো, এইবার তোমাদের শেখায় হচ্ছে প্রকৃত বেগ কি জিনিস। এইটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, সবসময় খেয়াল রাখবা 1 নম্বরে লেখো প্রকৃত বেগ মানে হচ্ছে স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে বেগ, বা লেখো যে ভূমির সাপেক্ষে বেগ। জিনিসটাকে এভাবেই চিন্তা করা হয়। এই যে এখানে প্রকৃত বেগের কথা বলেছি, প্রকৃত বেগ দেখে অনেকে মনে করে যে নৌকার অ্যাকচুয়াল বেগ, তো নৌকার অ্যাকচুয়াল বেগ তো লেখাই আছে ভি, তাই না? মনে হচ্ছে তো এটাই, নদীতে নৌকা এত বেগে পার হতে চাইলো, তো মনে হচ্ছে যে এটাই তো অ্যাকচুয়াল বেগ হওয়া উচিত। কিন্তু না, প্রকৃত বেগ বলতে বোঝায় একজন স্থির পর্যবেক্ষক, ধরো নদীর পাশে কেউ দাঁড়ায় আছে, একদম স্থির দাঁড়ায় আছে, সে কি দেখবে যে নৌকাটা কোন দিকে যাচ্ছে? সে তাকে জিজ্ঞেস যদি করে যে নৌকাটা কোন দিকে যাচ্ছে, তাহলে সে যে অ্যান্সারটা দিবে সেটা হচ্ছে সে স্থির পর্যবেক্ষক, তার সাপেক্ষে বেগ। তো ওইটাকে আমরা চিন্তা করব কি নৌকার প্রকৃত বেগ। প্রকৃত পক্ষে নৌকা কোন দিকে যাচ্ছে, প্রকৃত মানে কি অ্যাকচুয়াল, অ্যাকচুয়ালি রিয়েল লাইফে নৌকা কোন দিকে যাচ্ছে, দ্যাটস ইট। বা ভূমির সাপেক্ষে, ভূমি কি, ভূমিও স্থির, সো ভূমির যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে সে কোন দিকে যাচ্ছে এটা আমরা দেখবো, বা কত বেগে যাচ্ছে। তো বেসিক্যালি প্রকৃত বেগ, প্রকৃত বেগ মানে বেসিক্যালি লব্ধি বেগ, প্রকৃত বেগ মানে হচ্ছে লব্ধি বেগ এখানে, হ্যাঁ। তাহলে লব্ধি বেগ কত? ডাব্লিউ ইকুয়াল টু √/u² প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। তাহলে খেয়াল করে দেখো ইউ এর ভ্যালু কত, এই যে ইউ বলা আছে, নৌকার স্রোতের পানিতে বা স্রোতের বেগ তো ইউ ছিল, তাহলে 4² প্লাস 3² প্লাস 2 4 3 cos কত ডিগ্রি? 60 ডিগ্রি। সো তোমরা এটাও জানো, আমি তোমাদের বারবার বলছিলাম যে cos 60 কেন দেওয়া হয়, কারণ হচ্ছে cos 60 ভ্যালু হাফ আর এখানে একটা 2 থাকে, কাটাকাটি যায়, সো ক্যালকুলেশনের সুবিধার জন্য এটা করা হয়, 60টাকে প্রেফার করা হয় অনেক প্রশ্নে। √4² প্লাস 3² প্লাস 4 × 3 থাকে, √37 বা কত হয় যা আসে সেটাই 6.08 মিটার পার সেকেন্ড। এটা 1 নাম্বার গেল প্রকৃত বেগ, ক্লিয়ার তো এটা। 2 নাম্বারটা নৌকাটি কোন দিকে চলা শুরু করবে, মানে এই বরাবর যে যাচ্ছে এই ডাইরেকশনটা আমাকে বের করতে হবে। সো এই কোণটা আলফা এবং এই কোণটা কি থিটা, আমরা জানি সবসময় ইউজ করছি। তাহলে ট্যানজেন্ট অফ থিটা, ট্যানজেন্ট অফ থিটা ইকুয়াল টু ইউ এর সাথে বেগ, তাহলে ইউ থাকবে সিঙ্গেল আর ভি সাইন আলফা ভি কজ আলফা। ট্যান ইনভার্স ভি সাইন আলফা, খেয়াল করে দেখো ভি কত, ভি হচ্ছে 4 সাইন 60 নাকি, V4 না, V4 না, ভি হচ্ছে 3, ইউ হচ্ছে 4।
3 sin 60 divided by 4 plus 3 cos 60. হ্যাঁ, তাহলে এখানে কত হয় দেখো, tan inverse 3 into sin 60 4 plus 3 cos 60, 25.284 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু আসে হচ্ছে 25.28 ডিগ্রি। এখানে লিখতে হবে কার সাথে? অ্যান্সার ইজ স্রোতের সাথে, হ্যাঁ, বা নদীর সাথে আর কি। তো স্রোতের সাথে বেগ মানে কোণ লিখে দিলাম আর কি। মিলছে? এই যারা আছে দেখো মিলছে কিনা। দাদা আমি আগের ইউটিউবের প্লেলিস্টে লেকচার 7 পর্যন্ত করছি, আগের প্লেলিস্ট চলবে না, নতুন প্লেলিস্ট করতে হবে। নতুন প্লেলিস্টে অনেক কিছু করাচ্ছে, যারা করতেছো রেগুলার তারা জানে অনেক কিছু করাচ্ছি। আগের প্লেলিস্টটা 23 ব্যাচের ছিল, 3 বছর আগের ব্যাচের, ঠিক আছে? এরপরে বই অনেক আপডেট হয়েছে, নতুন প্লেলিস্ট করতে হবে। হ্যাঁ, নাহলে তো করাতাম না, নাহলে তো বলতাম যে পুরাটা করে নাও, আমি কষ্ট করে কেন করাচ্ছি। অবশ্যই নতুনটা করতে হবে সবসময়। এটা তো একটা সাইকেল, তাই না? সাইকেল তো লাইক আমি তো চাইলে পেইডও রাখতে পারতাম, আমি এটা ফ্রিতে রাখছি তোমাদের সামনে, এই আর কি। কিন্তু বেসিক্যালি এটা একটা সাইকেল, তো আমাদের ফুল কোর্সের একটা অংশ, তো সো অবশ্যই নতুনটাই করতে হবে সবসময়। ওকে, এটা অনেকটা প্রশ্ন হয়ে যায় এইভাবে যে দাদা তাহলে কি সাইকেলে ভর্তি হলো ইউটিউবটা দেখবো নাকি পেইড সাইকেলটা দেখবো? অ্যান্সার ইজ পেইড সাইকেল, অবশ্যই, তাই না? তোমরা চাইলে এই সাইকেলে তো লাইক আমি তো নেক্সট ইয়ার হয়তো এই সাইকেলটা আমি ফ্রিতে পড়াবো না, 27 ব্যাচ হয়তো আমি পেইডেই পড়াবো, নতুন কন্টেন্ট নতুন আপডেট দিয়ে। সো তোমাদের আপডেট হচ্ছে এটা। যাই হোক, এটা হচ্ছে কথা। তাহলে গেল প্রথম ম্যাথ, ঠিক আছে? এখন এই প্রথম ম্যাথের 1 নাম্বার গেল, 2 নাম্বার গেল, এই ম্যাথের 3 এবং 4 নাম্বার হবে, ঠিক আছে? আমরা আস্তে আস্তে আসবো। তাহলে লেখো, তাহলে আমরা নৌকার বেগ বের করা শিখছি, আর হচ্ছে এই বেগের ডাইরেকশনটাও বের করা শিখছি। এবার আসো, এবার আমরা আবার একটু আঁকাই, আমরা নদীর বেগটা আঁকাই। নদীর বেগ, নদীর বেগ এবং নৌকার বেগ। ওকে, ডান, ইউ ভি। ওকে, এবার আসো, এবার তোমার এখানে যেটা হচ্ছে, আমরা কিন্তু এই বরাবর খেয়াল করে দেখো, এই বরাবর যদি আলফা হয় মানে ভি হয়, সরি আমি বারবার কেন বলতেছি, ডাব্লিউ হবে, তাই না? লব্ধি যেহেতু, সো লব্ধি হবে এই বরাবর, মোটামুটি এই বরাবর আর কি। পারফেক্টলি যদি আঁকাতে চাও তাহলে এরকম হবে, ঠিকই আছে, এই বরাবরই হচ্ছে। তো যাই হোক, নৌকাটা এই বরাবর চলা শুরু করবে, তাই না? নৌকাটা এই বরাবর চলা শুরু করবে, তার মানে নৌকার ডেস্টিনেশন কোনটা? নৌকার ডেস্টিনেশন কিন্তু এই বরাবর, নৌকার ডেস্টিনেশনটা এই বরাবর, তাই না? তাহলে এখন যদি আমি তোমাদের জিজ্ঞেস করি, আচ্ছা ওয়েট, নৌকার সরণটা বের করো, নৌকার সরণ। হ্যাঁ, তাহলে আমরা যদি নৌকার সরণ ক্যালকুলেশন করতে চাই, নৌকার সরণ, ওকে, সরণ ক্যালকুলেশন করছি। খেয়াল করে দেখো, নৌকার সরণ যখন আমি ক্যালকুলেশন করব, তখন নৌকার স্টার্টিং পয়েন্ট কোনটা? স্টার্টিং পয়েন্ট কিন্তু এইটা, আর এন্ডিং পয়েন্ট কোনটা? এন্ডিং পয়েন্ট কিন্তু এইটা। তাহলে সরণ কোনটা হচ্ছে? সরণ হচ্ছে বেসিক্যালি কই থেকে কই পর্যন্ত? সরণ হচ্ছে এখান থেকে এই বরাবর, কথা বুঝছো কিন্তু? হ্যাঁ, লব্ধি বেগ যে বরাবর, লব্ধি বেগ যে বরাবর, সরণটাও একই ডাইরেকশন বরাবর, অবশ্যই, তাই না? সেই বরাবর যাচ্ছে মানে কি, তার স্টার্টিং আর এন্ডিং তো এটা, সো সরণটাও দেখা একই ডাইরেকশন বরাবরই হচ্ছে। তাহলে আমরা কিন্তু সরণের যে ইকুয়েশনটা, সেটা যদি একটু চিন্তা করি, আমরা কি জানি? বেগ ইকুয়াল টু সরণ বাই সময়। তাহলে সরণ ইকুয়াল টু কত হবে? বেগ ইন্টু সময়, তাই না? সরণ ইকুয়াল টু বেগ ইন্টু সময়। তাহলে বেগ কত? বেগ কিন্তু দেখো, খেয়াল করে দেখো,
আমরা যখন এই ভেক্টর বরাবর যাচ্ছি তাহলে আমরা বেগ কোনটা নিব? বেগ কিন্তু ইও নিব না, ভিও নিব না, বেগ আমরা ডাব্লিউ নিয়ে নিব, বেগ ডাব্লিউ নিয়ে নিব। তাহলে সরণ ইকুয়াল টু হচ্ছে, বা সরণ এস ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ ইন্টু টি। দেখো কারো কোনো আপত্তি আছে কিনা এখানে? এস ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ ইন্টু টি। তার মানে আমরা কি বলছি? আমরা বলছি যে নদী পার হতে টি সময় লাগছে। এই যে নদীটা, সুন্দর নদীটা, হ্যাঁ, পার হতে টি সময় লাগছে। তাহলে নদীটা যদি টি সময় লাগে পার হতে, খেয়াল করে দেখো এই টি সময় সে, তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি টাইম ইকুয়াল টু 0-তে সে এখানে থাকে এবং টাইম ইকুয়াল টু টিতে সে এখানে থাকে, তাই না? এটা আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, এখন আমাকে বলো তো এই সরণটা স্কেলার নাকি ভেক্টর? এই সরণ অবশ্যই একটা ভেক্টর রাশি, তাই না? আমরা তো পড়ছি এটা, সরণ ভেক্টর রাশি, কিন্তু দূরত্ব কি স্কেলার রাশি। যেহেতু সরণ ভেক্টর রাশি, তাহলে তুমি সরণটাকে খেয়াল করে দেখো, এভাবে চাইলে লিখতে পারো। এভাবে চাইলে কিরকম লিখতে পারো? লিখতে পারো হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ ইন্টু আই হ্যাট প্লাস ওয়াই অক্ষ বরাবর উপাংশ, মানে আমি একটু এই সাইডে চাই, এটাকে নিয়ে লেখা শেষ হবে না, আই হ্যাট প্লাস ওয়াই অক্ষ বরাবর উপাংশ ইন্টু জে হ্যাট। দেখো এইটা লিখতে কারো আপত্তি আছে কিনা? এটা কই ছিল? এটা ছিল হচ্ছে আগের ক্লাসগুলোতে, তাই না? আর ইকুয়াল টু আর কজ আলফা আই হ্যাট প্লাস আর সাইন আলফা জে হ্যাট। তাহলে আমরা যদি লিখি, সুতরাং এস ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এস কজ আলফা আই হ্যাট প্লাস এস সাইন আলফা জে হ্যাট। এটা কি? এটা কই থেকে আসছে? ওই যে একই জিনিস, আমি সাইডে তাও লিখে দেই, প্রিভিয়াস ক্লাসেস, তাই না? আমরা এটা পড়ছি। আচ্ছা, এখানে একটু খেলা আছে, খেয়াল করে দেখো, এটা তো এস আর এটা তো আলফা। খেয়াল করো, এটা এস এবং এটা আলফা, তাহলে এস এর কিন্তু দুইটা উপাংশ আছে, তাহলে বোঝা যাচ্ছে। আমি যদি এই চিত্রটা একটু আবার এখানে আঁকাই, সেম টু সেম চিত্র, তাহলে এটা হচ্ছে নদীর দুইটা পার। সোজা হয়েছে না? দেখতে তো আমার কাছে দেখে সোজাই লাগে, আবার দূর থেকে বোর্ড থেকে দেখলে অনেক সময় একটু লাগে। হ্যাঁ, সোজাই আছে। যাই হোক, এটা কিন্তু এস, এই কোণটা হচ্ছে আলফা। তাহলে খেয়াল করে দেখো, এখানে এস এর দুইটা উপাংশ, একটা হচ্ছে এস কজ আলফা এবং আরেকটা হচ্ছে এস সাইন আলফা। এটা হচ্ছে এস কজ আলফা এবং এটা হচ্ছে এস সাইন আলফা। কথা হচ্ছে আমরা কি এটাকে এইভাবেই ডাকবো কিনা? অ্যান্সার ইজ নো, আমরা এটাকে এইভাবে ডাকবো না। আমরা দুইটা জিনিসের কথা চিন্তা করব। খেয়াল করে দেখো, এস সাইন আলফা যেটা, এস সাইন আলফার যেটা, সেটা কিন্তু নদীর প্রস্থের সমান। খেয়াল করছো কিনা? নদীর প্রস্থ যদি হয় ডি, তাহলে এস সাইন আলফা কিন্তু ডি এর সমান, ভ্যালুতে ডি এর সমান হচ্ছে। তার মানে এটা কি ডি এর সমান হচ্ছে ডি। আর এস কজ আলফা যেটা, এইটা কতটুকু? এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় হচ্ছে, খেয়াল করে দেখো, এইটা কি? এটা এই যে তোমার কি বলে যে এইটা কি? এটা কি নদীর পার, তাই না? এটা কিন্তু নদীর পার, নদীর পার। তাহলে আমি কিন্তু বলতে পারি যে আচ্ছা, একটা নৌকা যখন এখান থেকে স্টার্ট করে যখন এইখানে গিয়ে ঠেকতেছে, তখন বেসিক্যালি দুইটা জিনিস হচ্ছে। একটা কি, সে পার হয়ে যাচ্ছে, মানে পার বরাবর যাচ্ছে। পার নাকি পার না, এটা পার না, এটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর যাচ্ছে, নদীর প্রস্থ বরাবর। হ্যাঁ, এক সাইড থেকে আরেক সাইডে চলে যাচ্ছে। এবং কি হচ্ছে, নদীর পার বরাবরও সে যাচ্ছে, সে কিন্তু এই বরাবরও যাচ্ছে। ঠিক আছে? সো এটা প্রস্থ বরাবর যাচ্ছে কিছুটা এবং পার বরাবর যাচ্ছে, এবং ওভারঅল ইফেক্টটা হচ্ছে সে এখানে পৌঁছে যাচ্ছে ওভারঅল। এবং ভেক্টর তো তাই মিন করে,
এইদিকে কিছু এদিকে কিছু মানে কি টোটালি সে এখানে। তাহলে এইটা যেটা এটাকে বলা হয় পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বা প্রস্থ বরাবর পার বরাবর, হ্যাঁ সরাসরি পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। এটাকে এক্স আকারে লেখা হবে। তাহলে খেয়াল করো আমরা দুইটা জিনিস পাচ্ছি, এস সাইন আলফা যেটা সেটা হচ্ছে ডি এর সমান, আর এস কজ আলফা যেটা সেটা হচ্ছে এক্স এর সমান। তাহলে আমি ওভারঅল কি লিখতে পারি, সুতরাং এস যেটা এটা ইকুয়ালটা হচ্ছে এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট, তাই না? এক্স আই হ্যাট ইকুয়াল টু আই হ্যাট আর হচ্ছে ওয়াই জে হ্যাট। দেখো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? হোপফুলি নাই, কারণ আগের দিনের টপিকগুলোই জাস্ট ইউজ করা হয়েছে কিছু। এখন এখানে আমাদের কথা আছে, তাহলে খেয়াল করো এখন থেকে আমরা এটাকে এক্স বলতেছি, এটাকে ডি বলতেছি, এটাকে এক্স বলতেছি আর এটাকে কি বলতেছি, ডি বলতেছি। তাহলে এখান থেকে সুন্দর মতো আমরা এখান থেকেও লিখতে পারি অথবা এই চিত্র থেকে আমরা বলতে পারি। সুতরাং এস স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং ট্যানজেন্ট অফ আলফা যেটা সেটা হচ্ছে এই চিত্রে আসো, তুমি যদি এতটুকুর কথা চিন্তা করো, এতটুকু কিন্তু ডি এর সমান, তাহলে ট্যানজেন্ট অফ আলফা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি ডি বাই এক্স। এগুলো মুখস্থ করা লাগবে না, এগুলো হচ্ছে ইউজ করবো আমরা ম্যাথগুলোতে, ঠিক আছে? আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। ওকে, যদি এটুকু বোঝো তাহলে আমরা নেক্সটটুকু বলতে পারবো, বুঝতে পারবো, ঠিক আছে? এবার আসো লেখো। তাহলে আমি এক কাজ করব, সেটা হচ্ছে নদীর, হ্যাঁ নদীর প্রস্থ বরাবর ক্যালকুলেশন একটু চেক দিই। নদীর প্রস্থ বরাবর যাচ্ছি এবার। তাহলে খেয়াল করে দেখো আমাদের কাছে কি কি ছিল, আমাদের কাছে ছিল হচ্ছে এখানে ইউ ছিল, এখানে ভি ছিল, এবং এইখানে ছিল হচ্ছে ডাব্লিউ। ইউ ভি, এবং এই কোণটা ছিল হচ্ছে আলফা, এবং এই কোণটা হচ্ছে থেটা। এবং আমাদের নদীর প্রস্থ কোণটা ছিল, নদীর প্রস্থ ছিল হচ্ছে এই বরাবর, ধরলাম এতটুকু, এতটুকু হচ্ছে ডি। তাহলে নদীটা কোনটা, নদীটা হচ্ছে এইটা। এই হচ্ছে আমাদের নদীর সিস্টেম, তাই না? এটা বারবার আঁকাচ্ছি কারণ হচ্ছে আমাদের লাগবে তাই, এবং বারবার তুমি যদি আঁকায় ফেলো তাহলে মাথার মধ্যে গেঁথে যাবে আর কি, যে কি কি হচ্ছে এই জায়গায়। যাই হোক, তাহলে আমরা নদীর প্রস্থ বরাবর খেয়াল করো, আমি একটা কথা লিখতে পারি, নদীর প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর সরণ, সরণ ইকুয়াল টু কি, বেগ ইন্টু সময়। যেহেতু সরণ ইকুয়াল টু নদীর বেগ ইন্টু সময়, তাহলে নদীর প্রস্থ বরাবর সরণ ইকুয়াল টু হবে প্রস্থ বরাবর বেগ ইন্টু সময়। কেন এরকম হলো? কারণ হচ্ছে খেয়াল করো, সময় একটা স্কেলার রাশি, সময়ের এমন হবে না যে প্রস্থ বরাবর একটা উপাংশ থাকবে। সময় সময়, এখান থেকে এখানে যেতে যদি টি টাইম লাগে, তাহলে এখান থেকে এখানে যাইতেও তার টি টাইমই লাগছে বেসিক্যালি। কেন? একটু আগে তো বললাম যে সে বেসিক্যালি এখান থেকে এখানে গেছে, মানে কি সে বেসিক্যালি পারও হয়েছে, একই টাইম জুড়েই সে পার হয়েছে, তো টাইমটা সেম। তাহলে নদীর প্রস্থ বরাবর সরণ হচ্ছে ডি ইকুয়াল টু নদীর প্রস্থ বরাবর বেগ ইন্টু টাইম। তাহলে এখন খেয়াল করে দেখো, প্রস্থ বরাবর বেগ নিতে হবে আমাকে, এই বরাবর বেগটা বের করতে হবে। এখন একটু খেয়াল করে দেখো কি কি বেগ আছে এই সিস্টেমে, এই সিস্টেমে কি কি বেগ আছে। এই সিস্টেমে এই বরাবর আছে হচ্ছে ইউ, আর এই বরাবর আছে হচ্ছে ভি। এখন খেয়াল করে দেখো ভি এর দুইটা উপাংশ আছে, ভি এর দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে এই বরাবর ভি কজ আলফা, এবং আরেকটা হচ্ছে এই বরাবর
ভি সাইন আলফা। দেখো এটা জানি কিনা আমরা? অবশ্যই জানি, তাই না? উপাংশ পরে আসছে আমরা। উপাংশ আমরা কি জানি? এটা যদি ভি হয়, এটা যদি আলফা হয়, তাহলে কাছে কস, সামনে সাইন। তাহলে এটা যা হলো, এখানে কি হলো? এই ভিটাকে আমি দুই উপাংশ ভাগ করলাম, একটা কজ আলফা, একটা সাইন আলফা। একটা কজ আলফা, একটা সাইন আলফা। তাহলে যেটা হচ্ছে তোমার কাছে, খেয়াল করে দেখো, ডি প্রস্থ বরাবর বেগ। তুমি তাহলে এটাকে একটু এক্সরে করে ফেলো, মানে ভাগ করে ফেলো। বিশ্লেষণ করলে তুমি পাচ্ছ হচ্ছে প্রস্থ বরাবর বেগ একটাই, ভি সাইন আলফা। আর তোমার দৈর্ঘ্য ই বরাবর, নদীর পার বরাবর বেগ দুইটা, একটা হচ্ছে ভি সাইন আলফা এবং আরেকটা হচ্ছে ইউ, দুইটা। খেয়াল করছো কিনা? সো নদীর প্রস্থ বরাবর বেগ কিন্তু একটাই, সেটা কি? সেটা হচ্ছে ভি সাইন আলফা। তাহলে ডি ইকুয়াল টু ভি সাইন আলফা ইন্টু টি। তাহলে টি যেটা টাইম কতটুকু লাগতেছে নদী পার হতে, সেটা ইকুয়াল টু হচ্ছে ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। তুমি চাও আর না চাও, এই সূত্র তোমাকে মুখস্থর মতোই রাখতে হবে। এটা লাগবে নদী নৌকার ম্যাথ করতে, এটা মাস্ট। এটা মানে মুড়ির মতো লাগবে, নদী নৌকার ম্যাথ করতে এটা মুড়ির মতো লাগবে। টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। এবং এটার কনসেপ্টটাকে কিছুই না, এই বরাবর বেগ, ঠিক আছে, বাই সময় ইকুয়াল টু হচ্ছে, সরি, এই বরাবর বেগ ইন্টু সময় করলে এই বরাবর তুমি সরণ পাচ্ছ। ভি সাইন আলফা ইন্টু টি করলে তুমি ডি পাচ্ছ। তাহলে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, নদী পারাপারের সময়, নদী পারাপারের সময় প্রস্থের সমানুপাতিক, তাই না? প্রস্থের সমানুপাতিক মানে কি? তুমি ডি এর ভ্যালু বাড়াও, পার হইতে সময় বেশি লাগবে। নর্মালি বোঝা যায় কেমনে? যে তুমি একটা নদী ধরো এরকম প্রস্থ, এটা পার হতে যত সময় লাগবে, একটা নদী এইরকম যদি প্রস্থ হয়, এটা পার হতে বেশি সময় লাগবে। সো এখানে টাইম কম লাগবে, এখানে টাইম বেশি লাগবে। কেন? কারণ এখানে প্রস্থ কম, দ্যাটস ওয়াই টাইম কমে যাবে। এখানে প্রস্থ বেশি, দ্যাটস ওয়াই টাইম বেশি লাগবে। তারপরে তুমি এখানে কি দেখতে পাচ্ছ? যদি তুমি ভিটাকে বাড়ায় দাও, নদী পারাপারের সময় নদী পারাপার বলতে নদীর মানে কি বলে, যে পার হতে, ঠিক আছে? পারাপার বলতে ফিজিক্সে খেয়াল করবে, এখানে একটা প্যারা আছে। পারাপার বলতে বাংলা মাধ্যমে বোঝায় যে এক পার হতে আরেক পারে গিয়ে আবার ফিরে আসা, কিন্তু ফিজিক্সে পারাপার বলতে পার হওয়া, একবার পার হয়ে বোঝায়। হ্যাঁ, এটা নিয়ে কনফিউজ হয় না। নদী পারাপারের এই যে সময়, এটা কিন্তু ভি এর ব্যস্তানুপাতিক বা 1/v। মানে কি? তুমি বেগ বাড়াও, পার হতে কম সময় লাগবে, স্বাভাবিক তো। একবার বেগ হচ্ছে একবার বেগ ধরো যে 10 মিটার পার সেকেন্ড, একবার বেগ ধরো যে 20 মিটার পার সেকেন্ড। যেখানে তুমি বেগ বেশি দিছো এখানে টাইম কম লাগবে, আর যেখানে তুমি বেগ বেশি কম দিবা সেখানে টাইম বেশি লাগবে। অবশ্যই নর্মাল কমন সেন্স ওগুলাই আসতেছে। এবং এখানে আরেকটা যেটা জিনিস, নদী পারাপারের সময় সমানুপাতিক 1/sin আলফা। সাইন আলফার ভ্যালু বাড়াও, সাইন আলফার ভ্যালু বাড়াও, নদী পারাপারে কম সময় লাগবে। কথা বুঝছো? তুমি কম টাইমে নদী পার হতে চাও, সাইন আলফা ভ্যালু বাড়ানো মানে কি? আলফার ভ্যালু বাড়ানো। আলফার ভ্যালু বাড়ালে সাইন আলফার ভ্যালু বাড়ে। সো তুমি যত কোণে যাত্রা করবা তোমার কম টাইম লাগবে, ঠিক আছে? ধরো সব কিছুই তুমি সেম রাখছো। ধরো তুমি একবার 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছো, একবার 30 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছো। হ্যাঁ, তাহলে তোমার কম টাইম লাগবে কখন? যখন তুমি কত ডিগ্রি 60-এ যাত্রা করবা, তখন তোমার কম টাইম লাগবে। ডি এবং ভি সেম রেখে তুমি যখন 60-এ যাতায়াত করবা 30-এর তুলনায়, তখন কম টাইম লাগবে। তুমি যদি 90-এর কাছাকাছি যাও তোমার আরো কম টাইম লাগবে। কথা বুঝছো? সুতরাং আমরা লিখতে পারি আলফা বেশি হলে
আলফা যত বেশি তত কম সময়। দেখো ক্লিয়ার কিনা এগুলা সব কথা, এগুলা প্রতিটা কথাই তোমার লাগবে, হয় এমসিকিউ নালে রিটেন। যা যা আমি বলেছি এই ইয়েতে যা যা আছে সব কিছুই লাগবে, বইয়ে কিন্তু এভাবে লেখা নাই বা কোনো টিচার কিন্তু এভাবে করাবে না একদম ভেঙে ভেঙে। এখানে আরেকটা জিনিস আমি একটু বলে দিই, দেখো নদী পারাপারের যে টাইমটা এটা কিন্তু ইউ এর উপর ডিপেন্ডেন্ট না। ইউ এর উপর ডিপেন্ডেন্ট না বলতে এখানে ইউ নাই, খেয়াল করছো? নো ইউ, ইউ আছে? ইউ নাই। যেহেতু টি ইউ এর উপর নির্ভরশীল না, উপর নির্ভরশীল না, তাই স্রোতের বেগের উপর, ইউ কি স্রোতের বেগ বা নদীর পানির বেগ, বেগের উপর সময় পার হওয়ার সময় নির্ভর করে না। পার হওয়ার সময় নির্ভর করে শুধুমাত্র ভি এর উপরে, ডি এর উপরে এবং কতক্ষণে তুমি যাত্রা করছো তার উপরে। ওকে, সো নদী পার হতে এত সময় লাগবে। তাহলে খেয়াল করে দেখো, নদীর প্রস্থ বরাবর সরণ ইকুয়াল টু প্রস্থ বরাবর বেগ ইনটু সময়। এখন হচ্ছে আমি আরেকটা জিনিস একটু লিখবে, এখানে লিখে দিই। হ্যাঁ, আমি যদি লিখতে চাই নদীর পার বরাবর সরণ, এই পার বরাবর সরণকে তুমি চাইলে লিখতে পারো, পার বরাবর সরণ মানে কি, যে এই বরাবর এক্স বরাবর, এক্স বরাবর সরণ। হ্যাঁ, এই পার বরাবর সরণটাকে তুমি একটা আরেকভাবে বলা হয়, এটা হচ্ছে হ্যাঁ অনুভূমিক দূরত্ব। তাহলে এটাকে তুমি যদি এক্স বলো, এই এক্সটা ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়াল টু হবে হচ্ছে, খেয়াল করে দেখো, সরণ ইকুয়াল টু কি, বেগ ইন্টু সময়, সরণ ইকুয়াল টু বেগ ইন্টু সময়। তাহলে নদীর এই পার বরাবর, হ্যাঁ হ্যাঁ পার বরাবর এক্স কত হচ্ছে, তাহলে বেগ কত? দেখো বেগ এখানে কিন্তু ইউ প্লাস ভি সাইন আলফা, সরি এটা কজ আলফা হবে, তাই না? কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু এটা হচ্ছে টোটাল বেগ। তাহলে বেগটা হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, আর টাইমটা কি? টাইম তো টি, টাইম তো সবার জন্য সেম, মানে এই বেটা যখনই এখানে যাচ্ছে ততক্ষণে সামনে চলে আসতেছে। ঠিক আছে, তো এই ইকুয়েশনটাও তোমার লাগবে। এই ইকুয়েশনটাও তোমার লাগবে। তাহলে দুইটা ইকুয়েশন দেখো এই থেকে স্লাইড থেকে বা এই স্টেপ থেকে, যে আমার টি এটা মাস্ট, এটা মনে রাখতেই হবে, ডি ডিভাইড বাই ভি সাইন আলফা, আর এক্স যেটা এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। ওকে, তাহলে তুমি খেয়াল করে দেখো আমরা কিছু জিনিস পাচ্ছি। ওকে, তাহলে আমরা যে ম্যাথটা করতেছিলাম না একটু আগে, ওটাকে আমি একটু কপি করি। ম্যাথ ওয়ানের মধ্যেই তোমরা ম্যাথ ওয়ানের উদ্দীপক তুলতে হবে না, উদ্দীপক আর তুলতে হবে না, তোমরা হচ্ছে খালি হেডিং দিবা ম্যাথ ওয়ান, আর এখানে 3 এবং 4 বসাবা। ঠিক আছে, আমি এগুলো একটু সরাই দিচ্ছি। তিন নাম্বারটা বসাও যে নদী পার হতে কত সময় লাগবে। দুই নাম্বারটা বসাও যে হ্যাঁ নদী পার হতে কত সময় লাগবে এটা বসাও, এবং 4 নাম্বারটা, মানে 3 এবং 4 বেসিক্যালি বলতেছি আমরা, 4 নাম্বারটা বসাও যে হ্যাঁ নদীর পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে। এইটা। এবং 5 নাম্বার লেখো যে হ্যাঁ
এখানে একটু এক্সট্রা একটু লিখে নাও যে নদীর প্রস্থ পাঁচশো মিটার, কথা কথা ধরলাম আর কি, 500 মিটার। হ্যাঁ, লেখে নাও যে, হ্যাঁ লেখো যে নৌকার সরণ নির্ণয় করো। সো নতুন 3টা প্রবলেম ম্যাথ 1 এরই। হ্যাঁ, নৌকার সরণ নির্ণয় করো, তুলে ফেলো এটা। তোলা হয়েছে? 3টা প্রশ্ন জাস্ট, উদ্দীপক তুলতে হবে না, একটা ডেটা এক্সট্রা তুলতে হবে, নদীর প্রস্থ কত। ওকে, তাহলে দেখো 3 নাম্বারটাতে কি বলেছে, নদী পার হতে কত সময় লাগবে। তাহলে 3 নাম্বারটার অ্যান্সার, তাহলে পার হতে হতে সময় টি ডিভাইড বাই টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। আমি কি বললাম, এটা মুখস্থ রাখতে হবে, মানে পরীক্ষার হলে তোমার এটা প্রতিপাদন করার সময় পাবা না বা লাগবেও না, স্ট্রেট লিখতে পারবা। ঠিক আছে, ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। ডি কত? ডি হচ্ছে 500, এই যে নদীর প্রস্থ 500। এই যে আমরা যদি এখানে চিন্তা করি, ডি ইকুয়াল টু 500, ডিভাইড বাই ভি। ভি কোনটা? ভি হচ্ছে নৌকার বেগ কত? 3। সাইন কত ডিগ্রি কোণে যাতায়াত শুরু করছে? 60 ডিগ্রি, সাইন 60। তাহলে দেখো কত আসে, 500 ডিভাইড বাই 3 সাইন 60, 192.45 সেকেন্ড টি। ঠিক আছে, এটা হচ্ছে কি বলে আমাদের এই জিনিসটা আসলো আর কি, নদী পারাপারের সময়। ঠিক আছে, 4 নাম্বারটা যেটা সব কানেক্টেড কিন্তু একটার সাথে আরেকটা। 4 নাম্বারটা হচ্ছে নদীর পার বরাবর কত দূরত্ব যাবে। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে যে এক্স লাগবে আমাদের। তো মনে করে দেখো, এক্স যেটা পার বরাবর সরণ, সেটা কি? এই বরাবর টোটাল বেগ ইন্টু টাইম। এই বরাবর টোটাল বেগ কত? এই ভ্যালু ঠিক আছে না? এটা 500/3 sin 60, ঠিক আছে। হ্যাঁ, এই বরাবর টোটাল বেগ কত? টোটাল বেগ হচ্ছে ইউ এটা, এবং ভি এর একটা উপাংশ ভি কজ আলফা। তাহলে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। তাহলে আমরা কত পাচ্ছি? এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা। খেয়াল করো, ইউ কত? ইউ হচ্ছে 4, ভি কত? ভি হচ্ছে 3 cos 60 ইন্টু টি, 192.45। করে দেখো কত আসে, 4 + 3 cos 60 ইন্টু 192.45। এটা আসে হচ্ছে, বাপরে, 1058। এটা আসে কি সবার? চেক দাও একটু, 475 মিটার। যা আসে তাই অ্যান্সার, কিন্তু এটা আসলে এটাই, সমস্যা নেই। 4 + 3 cos 60, হ্যাঁ ঠিক আছে। তাহলে 1000 মিটার মানে হচ্ছে প্রায় 1 কিলোমিটার চলে যাচ্ছে নৌকাটা। যাই হোক, 4 নাম্বার ডান। 5 নাম্বারটা, নৌকার সরণ নির্ণয় করো। খেয়াল করো, যখন বলেছে নির্ণয় করো, সরণ কি? একটা ভেক্টর। নির্ণয় করো যখন বলা আছে, তখন কি কি বের করতে হবে? এটার ভ্যালু এবং ডাইরেকশন দুইটাই বের করতে হবে। তাহলে তুমি যখন ভ্যালু এবং ডাইরেকশন দুইটাই বের করবা, 5 নাম্বারটা আমরা কি পাচ্ছি? নৌকার সরণ নির্ণয় করতে হবে। ইট মিনস আমার এটার ভ্যালু ডাইরেকশন দুইটাই লাগবে। তাহলে ভ্যালু যেটা, খেয়াল করে দেখো, এটার ভ্যালুটা নৌকার সরণ হবে কোন বরাবর? এই বরাবর। এটা হচ্ছে এস। এখন একটু আগে আমরা এস কয়েকভাবে বের করা শিখছি। এস দুইভাবে বের করা যায়। ঠিক আছে, দুইভাবে বের করা যায়। লেখো প্রসেস 1, এস ইকুয়াল টু হচ্ছে এইভাবে, সরণ কোন বরাবর? এই বেগ, সরণের বরাবর বেগ কত? ডাব্লিউ, তাই না? তাহলে এস ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু টি। এখানে টাইম ইকুয়াল টু 0, আর এই যে টি টাইম এসে পৌঁছে গেছে, এস ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু টি। ডাব্লিউ কত? দেখো বের করে রাখছিলা, ডাব্লিউ হচ্ছে √37। তাহলে √37 ইন্টু টি। টাইম কত? টাইম কতক্ষণ লাগছে? এই যে দেখো বের করে রাখছো, 192.45।
তাহলে কত আসে দেখো, √37 ইন্টু 192.45 1170.62 626 মানে 63 বললাম মিটার। এটা গেল সরণের ভ্যালু। আর ডাইরেকশন কোনটা খেয়াল করে দেখো, সরণের ডাইরেকশন যা লব্ধি বেগের ডাইরেকশনও তাই। তাহলে ডাইরেকশনটা হচ্ছে লব্ধি বেগের ডাইরেকশন কত, ডাব্লিউ এর ডাইরেকশন লিখে দিলাম, ডাব্লিউ এর ডাইরেকশন যেটা বের করে রাখছো। ডাব্লিউ এর ডাইরেকশন 25.28 ডিগ্রি স্রোতের সাথে, 25.28 ডিগ্রি স্রোতের সাথে। অথবা তুমি প্রসেস 2 তে যেতে পারো। হোয়াট ইজ প্রসেস 2? প্রসেস 2 হচ্ছে একটু আগেই দেখতেছিলা, এই যে দেখো মনে করাই দিই, এই যে এস যেটা এস এস ইকুয়াল টু আমরা এক্স স্কোয়ার আর ডি, এক্স এখানে এক্স আছে আর ডি আছে, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করে কি লিখছিলা, এস স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা এখানে বেসিক্যালি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে তুমি এস পাচ্ছ হচ্ছে √x স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। করে দেখো একই অ্যান্সার আসার কথা, যদি একই অ্যান্সার না আসে তার মানে আমাদের কোথাও গলত হয়েছে, কারণ সবই একই কনসেপ্টের অংশ, তাই না? তাহলে √x স্কোয়ার প্লাস ডি স্কোয়ার একবারে যদি লিখি, এক্স কোনটা, এক্স হচ্ছে এটা, ডি কোনটা, ডি হচ্ছে 500, তাহলে √1058.475 স্কোয়ার প্লাস 500 স্কোয়ার, এই তো পারফেক্টলি চলে আসছে 1170.63 মিটার। প্রসেস 2 সেম, দেখছো একই অ্যান্সারই আসবে। এবং এখানে যে ট্যানজেন্ট থিটা ইকুয়াল টু tan ইনভার্স লম্ব বাই ভূমি, লম্ব কোনটা ছিল, লম্ব কোনটা ছিল, লম্ব ছিল ডি, আর ভূমি কোনটা ছিল এক্স, ডি বাই এক্স, tan ইনভার্স ডি বাই এক্স। দেখো কত আসে, ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু 500, এক্স এর ভ্যালু 1058.475। তাহলে দেখো থেটা কত আসে, এটা tan ইনভার্স 500 ডিভাইড বাই 1058.475, 25.28 ডিগ্রি। সেম টু সেম অ্যান্সারই আসতে হবে, এবং তাই আসছে স্রোতের সাথে। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে কখন কোনটা অ্যাপ্লাই করব, কারণ আমার কাছে দুইটা প্রসেস যখন থাকবে, সো অবশ্যই একটা প্রসেস আমাকে করতে হবে ম্যাথে করার সময় এক্সামে, তখন আমি কোনটা অ্যাপ্লাই করব। অ্যান্সার ইজ যেই ডেটা তোমার কাছে বেশি অ্যাভেলেবল, মানে হচ্ছে তুমি যদি ডাব্লিউ দিয়ে, ঠিক আছে, তুমি যদি ডাব্লিউ দিয়ে করতে চাও তাহলে তোমার ডাব্লিউ আগে বের করা থাকতে হবে। তার মানে তোমার ম্যাথের মধ্যে যদি আগে ডাব্লিউ তুমি বের করে রাখো তাহলে তুমি এটা দিয়ে করো, এবং টি যদি বের করে রাখো তুমি এটা দিয়ে করো, সমস্যা নেই। কিন্তু তুমি যদি ম্যাথের মধ্যে ডাব্লিউ হয়তো বের করো নাই, তখন তুমি এক্স এবং ডি যদি আবার বের করে রাখো, ডি তো দেওয়াই থাকবে, এক্স যদি বের করে রাখো তাহলে তুমি এটা দিয়ে করো, তোমার ইচ্ছা। ঠিক আছে, তুমি দুই প্রসেসেই করতে পারবা, ইচ্ছা মতো করতে পারবা, বুঝছো, তুমি ইচ্ছা মতোই করতে পারবা। তো এই হচ্ছে অ্যান্সারগুলা। ওকে, এখন যদি 6 নাম্বার প্রশ্ন দিই, লেখো যে 6 নাম্বার এক্সট্রা, হ্যাঁ, যদি নদীর বেগ কত ছিল, 4 মিটার পার সেকেন্ড, বা স্রোতের বেগ, হ্যাঁ, বা স্রোতের বেগ বৃদ্ধি হয়ে 4 ছিল, তো ধরো 5 হয়ে গেল, 5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে সেক্ষেত্রে নদী পারাপারে কত সময় লাগবে, মানে হুট করে যদি স্রোতের বেগ বেড়ে যায়,
তোলো তো এটা, এটা একটা আইকিউ টাইপের প্রশ্ন আর কি। যদি নদীর স্রোতের বেগ বৃদ্ধি হয়ে 5 মিটার পার সেকেন্ড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে নদী পারাপারে কত সময় লাগবে? তুলছ? কি কম লাগবে নাকি বেশি লাগবে, কি মনে হয়? হ্যাঁ, দেখি যারা লাইভে আছো বলো তো, কি মনে হচ্ছে, কম লাগবে নাকি বেশি লাগবে সেক্ষেত্রে নদী পারাপারে? আরে বলো, ভুল হোক ঠিক হোক বলো বলো। স্রোতের বেগ বৃদ্ধি হয়ে 5 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, আগে ছিল 4। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে নদী পারাপারে কত সময় লাগতেছে? আমার কাছে মনে হয় কমেন্ট লোড হচ্ছে না সম্ভবত, নাকি? সুজত তালুকদার বলছে কম, কিন্তু একটু আগে আমরা কি পড়লাম? একটু আগে কেবলই পড়লাম টি ইকুয়াল টু ভি সাইন আলফা। তো অ্যান্সার ইজ নদীর বেগের উপর টি নির্ভরশীল না। সুতরাং পূর্বের সমান সময়ই লাগবে, একই সময় লাগবে। এটা খেয়াল রেখো, কোনো চেঞ্জ হবে না। একটু আগে না পড়লা, এই যে তখন এটা লিখে দিলাম সুন্দর করে, ওই জিনিসটাই তো। এই যে টি নদীর বেগের উপর নির্ভরশীল না। সো তুমি স্রোতের বেগের যাই করো না কেন, নদী পারাপারের সময় যা ক্যালকুলেট করছো তাই থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে টাইপ মানে ম্যাথ 1 গেল আর কি, ম্যাথ 1 গেল। ওকে, এবার আসো, লেখো যে সবচেয়ে মানে লেখো যে কনসেপ্ট সর্বনিম্ন সময়ে নদী পার। কারণ আমাদের তো এরকম মানে রিয়েল লাইফে এরকম থাকে যে আমরা একটা নদী খুব কম টাইমে, সর্বোচ্চ কম টাইমে পার হতে চাই। হ্যাঁ, কারণ আমরা বিভিন্ন কেস খেয়াল করে দেখবা যে আমাদের টাইমটা কিন্তু টাইমটা কি, টাইমটা ইকুয়াল টু কত? টাইম ইকুয়াল টু হচ্ছে ডি ডিভাইড বাই ভি সাইন আলফা, তাই না? সো আমরা চাইবো যে এই ইকুয়েশনটা ইউজ করে যেন একটু সাইন্টিফিকভাবেই যাওয়া যায়, যেন আমাদের কম টাইম লাগে। বেশি টাইম লাগলে তো বেশি সময় লাগবে, তাই না? একটা নদী পার হচ্ছ তুমি, সো যত কম টাইম লাগবে তোমার জন্য ইজিয়ার। সো এটা চিন্তা করা লাগতে পারে। ঠিক আছে, তাহলে তুমি খেয়াল করে দেখো এখানে এখানে খেয়াল করে দেখো, কি বলে যে তুমি টাইমটা কমাতে চাচ্ছ, তাহলে টাইম যদি তুমি কমাতে চাও তাহলে কয়েকটা উপায় আছে। টাইম কমাতে চাইলে তোমার কয়েকটা উপায় কি? একটা হচ্ছে ডি কমায় ফেলতে হবে, অপশনস আর কি, টাইম কমানোর অপশনস। অপশনের মধ্যে একটা অপশন হচ্ছে ডি কমায় ফেলতে হবে। তুমি ডি কমাও, ইকুয়েশন অনুযায়ী টাইম কমে যাবে। ঠিক আছে, আরেকটা অপশন হচ্ছে তুমি ভি বাড়ায় দাও, বেগ বাড়ায় দাও, তাহলেও টাইম কমে যাবে। তুমি যত বেগে যাইতে চাইবে, যত বেশি বেগে যাইতে চাইবে টাইম কম লাগবে। এবং তুমি আরেকটা অপশন হচ্ছে সাইন আলফার ভ্যালুটা বাড়ায় দাও, তাহলে তোমার টাইমটা কম লাগবে, তাই না? এখন আসো আমি একটু প্র্যাকটিক্যালি কনসিডার করি। ডি ডি হচ্ছে নদীর প্রস্থ। নদীর প্রস্থ কি হবে না? নদীর প্রস্থ হুট করে চেঞ্জ হবে না, হুটহাট চেঞ্জ হবে না, এটা অনেক দিন লাগে, হুটহাট কমানো যাবে না। বেসিক্যালি নদীর প্রস্থ কমতে বাড়তে প্রাকৃতিক উপায় আর কি। হ্যাঁ,
প্রাকৃতিক উপায়ে পলি মাটি জমে দুই পাশে হাবি যাবে, অনেক কিছু হয়, দিয়ে প্রস্থ কমে, অনেক সময় প্রস্থ বেড়ে যায়, ভাঙন হয়ে যায় বর্ষাকালে। সো এটা তুমি ইনস্ট্যান্টলি বলতে পারবা না যে নদীকে যে কমায় দেন প্রস্থটা আমি পার হই, হবে না, তাই না? শুনবে না। ভি যেটা, ভিটা তুমি বাড়াইতে পারো, হ্যাঁ ভি তুমি বাড়াইতে পারো। ভিটা হচ্ছে নদীর মনে করো একটা ইঞ্জিন থাকে, নৌকার একটা ইঞ্জিন থাকে, তুমি নৌকার ইঞ্জিনে কি করলা যে সর্বোচ্চ ভি সেট করে দিলা যে তুমি সর্বোচ্চ বেগে যেতে চাও। কিন্তু ম্যাথে, হ্যাঁ ম্যাথগুলোতে সর্বোচ্চ বেগই দেওয়া থাকে বেসিক্যালি। মানে তুমি এমন না যে তুমি বেগ আরো বাড়াইতে পারবা, মানে যেটা দেওয়া আছে যে নৌকার বেগ অমুক, নৌকার বেগ ধরো 10 মিটার পার সেকেন্ড, নৌকার বেগ 15 মিটার পার সেকেন্ড, যা আছে তাই, তুমি চেঞ্জ করতে পারবা না। তুমি বলতে পারবা না যে নৌকার বেগটা চট জলদি বাড়ায় দেন, পসিবল না, যা আছে তাই, ক্যাপাসিটি দেওয়া আছে। তাহলে তোমার কাছে কন্ট্রোল করার ফিচারটা হচ্ছে সাইন আলফা। তাহলে তুমি কি করতে পারো, এই সাইন আলফাকে কন্ট্রোল করতে পারো, কন্ট্রোলেবল। তাহলে খেয়াল করে দেখো, তোমার কাছে টাইম যদি তোমার মিনিমাম হতে হয়, টাইম যদি মিনিমাম হতে হয়, মিনিমাম টাইম, তাহলে সাইন আলফা যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে কি হতে হবে, সাইন আলফা হতে হবে ম্যাক্সিমাম। এখন সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত? সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, তাই না? যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত, বিশেষ করে সাইন এবং কস এই দুটার জন্য সর্বোচ্চ ভ্যালু +1, সর্বনিম্ন -1 এবং ভ্যালু হিসাবে 0। ভ্যালু হিসাবে হচ্ছে কত? 0। তার মানে আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স 1 বা 90 ডিগ্রি। এটা কি মিন করলো? এটা মিন করলো হচ্ছে যে সুতরাং আমাদের ইউ এবং ভি যেটা, ধরো এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি। এই ইউ এবং ভি এদের মধ্যবর্তী কোণ হতে হবে 90 ডিগ্রি, বুঝছো এটা? তাহলে কি হবে, তাহলে আমরা সর্বনিম্ন সময় নদী পার হতে পারবো। তাহলে আমার কাছে যদি একটা এমসিকিউ আসে যে সর্বনিম্ন সময় নদী পার হতে গেলে কত কোণে যাত্রা শুরু করতে হবে, অ্যান্সার ইজ একদমই সোজা, 90 ডিগ্রি কোণে। এটা এমসিকিউই আসে, একদম সোজা জিনিস, যেহেতু নর্মাল জিনিস, 90 ডিগ্রি কোণে আমরা যাত্রা করলে, মানে কনসেপচুয়াল জিনিস আর কি, সর্বনিম্ন সময় পার হতে পারবো। তাহলে তখন চিত্রটা কেমন হবে? চিত্রটা হবে হচ্ছে এরকম, ই এবং ভি যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সো এই বরাবর যাবে এবং কি হবে, এই বরাবর হচ্ছে, হ্যাঁ এই বরাবর হচ্ছে সে, এটা ইউটা একটু উপরে আঁকাই দিই, দেখা যাচ্ছে না, হ্যাঁ এই বরাবর হচ্ছে সে যাবে, এটা হচ্ছে ডাব্লিউ। তাহলে তুমি দেখো ইকুয়েশনগুলো চাইলে একটু লিখতে পারো, চাইলে ইকুয়েশনগুলো আনতে পারবা। কি কি ইকুয়েশন আসবে? সুতরাং তোমার কাছে আসবে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু √, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কোসাইন 90 কজ 90 ভ্যালু কত? 0। তাহলে এটা বাদ হয়ে গেল। তাহলে তোমার কাছে আসে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু √, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এবং এটাতে এমনিই আনা যায়, অথবা তুমি এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করলেও আসতো, তাই না? ডাব্লিউ ইকুয়াল টু √, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এটা গেল ডাব্লিউ। এখন যদি আমি থেটা কোণ বলি যে কত কোণ আছে, তাহলে ট্যানজেন্ট অফ থেটা, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এটা ভি আর ভূমি হচ্ছে ইউ। থেটা কোণটা কার সাথে? থেটা কোণটা হচ্ছে স্রোতের সাথে। ঠিক আছে? যদি তুমি জিজ্ঞেস করো এই ক্ষেত্রে পারাপারের সময় কত, সুতরাং টাইম যেটা টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা, সাইন 90 যেহেতু এখানে, তাহলে ডি ডিভাইড বাই ভি। সুতরাং টি ম্যাক্স যেটা, সেটা হচ্ছে এটা। ক্লিয়ার?
ম্যাক্স না, এটা মিনিমাম, টি মিনিমাম, সর্বনিম্ন টাইম। ঠিক আছে তো? তাহলে চলো একটা ম্যাথ করি নাকি? একটা ম্যাথ করলে ক্লিয়ার হবে অনেক কিছুই। চলো লেখো ম্যাথ, ম্যাথ, ম্যাথ 2। লেখো যে 1000 মিটার প্রস্থ বিশিষ্ট একটি নদীতে স্রোতের বেগ 10 মিটার পার সেকেন্ড, না এটা দিও না, স্রোতের বেগ দাও যে 6 মিটার পার সেকেন্ড। নৌকার বেগ হচ্ছে দাও 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ওকে। প্রথম প্রশ্ন লেখো আর কি, ম্যাথ 2 এর প্রথম প্রশ্ন। হ্যাঁ, সর্বনিম্ন সময়ে, আচ্ছা এখানে লিখে নাও আর কি, নৌকাটি সর্বনিম্ন সময়ে নদীটি পার হতে চায়। এক নাম্বার হচ্ছে সর্বনিম্ন সময় নদীটি পার হতে চায়, এক নাম্বার হচ্ছে তাহলে নৌকাটিকে কত কোণে যাত্রা করতে হবে। 2 নাম্বার লেখো, নৌকাটি নদী পার হতে কত সময় লাগবে। ওকে, 3 নাম্বার লেখো, তিন নাম্বার লেখো, নৌকার প্রকৃত বেগ বা লব্ধি বেগ নির্ণয় করো। 4 নাম্বার প্রশ্ন লেখো, নৌকাটি এক পার বরাবর কত দূরত্ব অতিক্রম করবে। 5 নাম্বার লেখো, নৌকাটির সরণ নির্ণয় করো। তুলে ফেলো তো, মানে সর্বনিম্ন টাইম অতিক্রম করার যত টাইপ হয় সম্ভব সবই একসাথে। তোলা এক্সট্রা টাইম দিলাম, আমার সাথে তুলে হওয়ার কথা, তবুও তুলে ফেলো আর কি, কেউ পিছায় থাকলে সুন্দর করে তুলো।
ওকে, কি বলছে? এত প্রস্থবিষ্ট একটি নদীতে স্রোতের বেগ এত, হ্যাঁ, নৌকার বেগ এত, নৌকাটির সর্বনিম্ন সময়ে নদী পার হতে চায়। ঠিক আছে, আমাদের কয়েকটা কপি লাগতে পারে, এটা আমি একটা কয়েকটা কপি করি, যেহেতু 5টা প্রশ্ন, হয়তো এক স্লাইডে হবে না, 2টাকে করলাম, দেখা যাক। তাহলে 1 নাম্বারটা চলো, 1 নাম্বারটা, নৌকাটিকে কত কোণে যাত্রা করতে হবে? তাহলে আমরা তো এটা জানি, সর্বনিম্ন সময়ের জন্য যদি তোমাকে ব্যাখ্যা করতে হয় অ্যান্সারে, কিভাবে লিখবা? কি হলো? হ্যাঁ, তোমাকে ব্যাখ্যা করতে হবে এবার টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। তাহলে টি মিনিমামের জন্য আমরা তো এটা জানি অলরেডি, তাই না? মিনিমামের জন্য টি আর ভি তো চেঞ্জ করতে পারবা না, তোমার সাইন আলফা ম্যাক্সিমাম হতে হবে, বা হচ্ছে 1, বা আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। তার মানে তুমি লিখে দিবা কি? লিখে দিবে হবে সুতরাং স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে। ডান, খতম। ঠিক আছে। 2 নাম্বারটা, নৌকাটি নদী পার হতে কত সময় লাগবে? টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা, ডি এর ভ্যালু ডিভাইড বাই ভি সাইন 90। ভ্যালুগুলো বসাও, সমস্যা নেই। ডি এর ভ্যালু 1000 মিটার প্রস্থ, এই যে 1000 মিটার প্রস্থ ডি। আর ভি কোনটা? ভি হচ্ছে নৌকার বেগ। ঠিক আছে, নদীর বেগ না, নৌকার বেগ হচ্ছে 8, সম্ভবত 125 হবে, কারণ 4 25 250, তাহলে দ্বিগুণ, মানে 8, যেহেতু 8 দ্বারা ভাগ করলে, চেক দিই একটা, এটাই হবে শিওর, তবুও 1000/8, 125, পারফেক্ট। 125 সেকেন্ড টাইম লাগবে। ঠিক আছে, তাহলে 3 নাম্বারটা 4 নাম্বারটা একটু পরের স্লাইডে করি। এটা তো হয়েছে না? ইজি তো, এই দুইটা খুব ইজি। টাইমটা 4 নাম্বারটা, 3 নাম্বারটা, সরি 3 নাম্বারটা, নৌকার প্রকৃত বেগ বা লব্ধি বেগ নির্ণয় করো। ঠিক আছে, নৌকার প্রকৃত বেগ বা লব্ধি বেগ নির্ণয় করো। খেয়াল করো, তাহলে নৌকাটা, তুমি যদি খেয়াল করো, নৌকাটা অবশ্যই 90 ডিগ্রি কোণে যাত্রা করবে স্রোতের সাথে। তাহলে ইউ এটা হচ্ছে ভি। তাহলে ইউ এবং ভি যদি থাকে, তাহলে ডাব্লিউ যেটা √u² প্লাস v²। ওকে, তাহলে যেটা হচ্ছে এই বরাবর গন ডাব্লিউ। ওকে, তাহলে যেটা হচ্ছে √u² প্লাস v², কই গেল? ইউ এর ভ্যালু 6 স্রোতের বেগ, আর ভি এর ভ্যালু হচ্ছে 8, এবং তোমরা এটা জানো কি হবে, এটা ক্যালকুলেটর লাগবে না, তাই না? ত্রিভুজের ট্রিক 6 এবং 8 10, যেহেতু 90 ডিগ্রি কোণে আছে। নৌকার প্রকৃত বেগ বা লব্ধি বেগ নির্ণয় করে। এখন খেয়াল করে দেখো, এখানে ভ্যালুর সাথে ডাইরেকশনও লাগবে, তাহলে আমার আলফা কোনটাও লাগবে, মানে থেটা কোনটা আর কি, যেটা থেটা ইউজ করছে। তাহলে ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে ভি আর ভূমি হচ্ছে ইউ, ভি বাই ইউ, বা থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি হচ্ছে 8, এটা হচ্ছে 6, ট্যান ইনভার্স 8/6। (53.13) কার সাথে এটা বলতে হবে, না বললে কিন্তু ভুল হয়। হ্যাঁ, স্রোতের সাথে। তাহলে 3 নাম্বারটাও গেল। চার নাম্বারটা, নৌকাটি 1 পার বরাবর কত দূরত্ব অতিক্রম করবে? 1 পার বরাবর মানে হচ্ছে এই বরাবর এক্স দূরত্ব যেটা, সেটা। হ্যাঁ, এক্স ইকুয়াল টু আমরা কত জানি? ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। দুইটা সূত্র ছিল, মনে আছে না? একটা হচ্ছে টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা, এবং আরেকটা হচ্ছে এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা। লাগবে, দুইটাই লাগবে। হ্যাঁ,
তাহলে খেয়াল করে দেখো, ইউ প্লাস ভি কজ আলফা, ইউ কোনটা? ইউ হচ্ছে স্রোতের বেগ 6 প্লাস ভি, ভি কোনটা? ভি হচ্ছে এই যে এটা 8 কজ 90 ইন্টু টি। টাইমের ভ্যালু কত ছিল নদী পারাপারের সময়? 125 সেকেন্ড, বসাও 125। তো এখানে দেখো এইটা কাট হয়ে যায় 0। আচ্ছা এটা কেন, মানে কি হলো দেখো তো জিনিসটা, মানে ফিজিক্যাল ইম্পর্টেন্সটা কি বা ফিজিক্যাল কি বলে সিগনিফিকেন্সটা কি এই জিনিসটার, এই ইকুয়েশনটার? এটা হচ্ছে নদীর স্রোত বরাবর, খেয়াল করে দেখো এখানে একটাই বেগ আছে ইউ, স্রোত বরাবর একটাই বেগ আছে। এখানে কিন্তু ভি কজ আলফা যেটা ভি কজ 90 হয়ে গেছে, মানে ভি যেটা শুধুমাত্র উল্লম্ব না সরি, মানে হচ্ছে নদীর এই আরেকটা পার বরাবর নিয়ে যাচ্ছে, নদীর প্রস্থ বরাবর নিয়ে যাচ্ছে ভি। হ্যাঁ, ভি এর এই সাইডে কোনো রকম হেল্প কিন্তু নাই, 90 ডিগ্রি কোণ যেহেতু কোনো হেল্প নাই, দ্যাটস ওয়াই তুমি এখানে কত পাচ্ছ, এটার কারণে 0 পাচ্ছ, ভি এর হেল্প 0, তাহলে পুরোটাই ইউ, মানে বেসিক্যালি এখানে এক্স ইকাল টু ইউটি বলা যায়, এক্স ইকাল টু ইউ ইন্টু টি, কিন্তু আলাদা করে না পড়ে একভাবেই পড়ছি যেহেতু, সো আলফার ভ্যালু 90 বসায় দিলেই চলে আসে। তাহলে এখানে কত আসে? 6 ইন্টু 125, 750 মিটার। এই হচ্ছে অ্যান্সার। স্রোত বরাবর সরি এক পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বা স্রোত বরাবর অতিক্রান্ত দূরত্ব একই। 5 নাম্বার যেটা, নৌকাটির সরণ নির্ণয় করো। হ্যাঁ 5 নাম্বার নৌকাটির সরণ, তাহলে সরণটা কত হবে দেখো, সরণ ইকুয়াল টু হচ্ছে কি হলো, সরণ, সরণ যেটা সরণ হবে হচ্ছে এই বরাবর কিছু একটা এস, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, আমরা সরণ দুই ভাবে বের করতে পারি, দুইটা উপায়। প্রসেস 1, প্রসেস 1 এ যদি বের করতে চাই সরণ, তাহলে এস ইকুয়াল টু ডাব্লিউ টি, এস ইকুয়াল টু ডাব্লিউ বেগ ইন্টু টাইম। ডাব্লিউ কোনটা? ডাব্লিউ হচ্ছে 10, আর টাইম কতক্ষণ লাগছে? টাইম অতিক্রম করতে 125 সেকেন্ড, ঠিক আছে? তাহলে 10 ইন্টু 125, 1250 মিটার, এবং ডাইরেকশনটা হবে ডাব্লিউ বরাবর, ডাব্লিউ যেদিকে সরণটা একই দিকে। ডাব্লিউ কোনটা? এই যে স্রোতের সাথে এত কোণে, স্রোতের সাথে 53.13 ডিগ্রি কোণ, অথবা অথবা প্রসেস 2 অর প্রসেস 2, ঠিক আছে? প্রসেস 2 এস ইকুয়াল টু, খেয়াল করে দেখো, এস ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এক্স কত? এক্স হচ্ছে 1000, তাই না? এক্স কত বের করলা? 750, ডি 1000 মনে হয়, হ্যাঁ ডি 1000 করে দেখো, 1250 আসা উচিত। পারফেক্ট, 1250। আর থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, লম্ব বরাবর হচ্ছে ডি আর ভূমি বরাবর হচ্ছে এক্স, ডি বাই এক্স করে দেখো, এটাও একই কোণই আসবে, স্রোতের সাথে 53.13 ডিগ্রি কোণ। ওকে, ঠিক আছে? দেখো, সো এটা হচ্ছে সর্বনিম্ন সময় যদি আমি নদী পার হতে চাই, তাহলে সেটার এ টু জেড ক্যালকুলেশন, সমস্ত যা যা সম্ভব, ঠিক আছে? দাদা বলবিদ্যা শেষ করেছি, এখন কি এটা সব প্র্যাকটিস বারবার করব নাকি কাজ ক্ষমতা শক্তি? এত তাড়াতাড়ি পড়তে কে বলছে? তুমি ই করো, তুমি আবার ভেক্টর, তুমি অত ফাস্ট যাও না, স্লো হও, তুমি একটু প্র্যাকটিস করো আবার। চ্যাপ্টার 1 চ্যাপ্টার 1 তো পড়াই নাই, 2, 3, 4 প্র্যাকটিস করো। যদি তোমার আর্কাইভ কেনা থাকে, মানে হচ্ছে তোমার সাইকেল 2 যদি কেনা থাকে, আচ্ছা সাইকেল 2 এর একটা ব্যাপার বলি, সাইকেল 2তে কিন্তু অলরেডি হচ্ছে কি হয়েছে, তোমাদের
আর্কাইভ সেকশনে চ্যাপ্টার 4 ডান, যেহেতু 25-এর সব ক্লাস পাচ্ছ তোমরা। 25-এ আমি লাইভে চ্যাপ্টার 4 শেষ করেছি, 6ও শেষ করেছি। হ্যাঁ, তোমরা অবশ্য চ্যাপ্টার 4, 5 পাবা, 3 পাবা। তো চ্যাপ্টার 4 ডান, 5 কিন্তু শুরু হয়েছে ওদের ক্লাস, তো প্রথম ক্লাস দেওয়া আছে। সো আর্কাইভ যদি থাকে তাহলে করতে পারো, 25-এরটা করতে পারো চাইলে। কিন্তু আমি বলবো যেহেতু তুমি নতুন ব্যাচ, হ্যাঁ, আস্তে আস্তে করো একটু। তুমি চ্যাপ্টার 4টা দরকার হলে আর্কাইভটা শেষ করো বা কিছু একটা করো, ঠিক আছে? অত আগায়ও না দ্রুত, বেশি দ্রুত আগাইলেও সমস্যা আর কি। মানে পরে হবে কি, পরে তোমার নতুন, ধরো আমি যদি ক্লাসের নতুন একটা আপডেটের কথা বলি, ওটা পড়তে একটু বোরিং লাগবে, অথচ ওই আপডেটটা দেখা যাবে পরীক্ষায় আসছে আর হুট করে পারতেছো না। হ্যাঁ, তো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এত আগে যাও না, একটু স্লো, হালকা স্লো হও, বা অন্য সাবজেক্টগুলো একটু কভার দাও। বেশি আগে চলে গেলে মানে বুঝোই তো আমি কি মিন করলাম, ঠিক আছে? আমি খারাপ বলতেছি না, কিন্তু আমি বলতেছি যে একটু ধৈর্য রাখো, বুঝছো? প্র্যাকটিসগুলো একটু বেশি করো, তাহলে যেগুলো চ্যাপ্টার হয়ে গেছে একটু প্র্যাকটিস বেশি করতে থাকো। আচ্ছা, তাহলে ওভারঅল আমি একটু রিক্যাপ দিই। আজকে এ পর্যন্ত কি কি পড়ছে? এ পর্যন্ত আমরা পড়ছি হচ্ছে একটা নদী নৌকা সংস্কৃত সমস্যার, আমি শুরুতে বললাম যে ইউ আর ডি সমান, এবং এরপর আমরা নর্মালি হচ্ছে নর্মালটা একটা নদীতে নৌকা ছেড়ে দিয়া কি হচ্ছে সেটা দেখছি। তারপরে আমরা একটা কনসেপ্টের কথা আলোচনা করছি, যে যদি আমরা সর্বনিম্ন সময় পার হতে চাই, ঠিক আছে? সর্বনিম্ন সময় যদি পার হতে চাই তাহলে কি হবে। এইবার আমি তোমাদের, যেহেতু আজকে একটু টাইম আছে, আমি তোমাদের এক্সট্রা একটা কনসেপ্ট একটু দেখাতে চাই, ঠিক আছে? দেখো যে দ্বিমাত্রিক ব্যবস্থায় নদী নৌকা, ঠিক আছে? এটা একটু দেখো আমার সাথে সাথে। এটা কেন দেখাচ্ছি? কারণ অলরেডি একবার ঢাকা বোর্ডের একটা প্রশ্ন এরকম আসছিল, ঢাকা বোর্ডের সিকিউতে এরকম একটা সিকিউ আসছিল, যেখানে দ্বিমাত্রিক ভেক্টর আকারে দেওয়া ছিল সবকিছু, ঠিক আছে? এইটা নর্মালি আমি কোনো ব্যাচকেই পড়াই নাই, ইভেন হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং ব্যাচকেও আমি এটা পড়াই নাই, ঠিক আছে? এটা তোমাদের প্রথম পড়াচ্ছি আমি লাইভে, মানে প্রথম কোনো ব্যাচে আমি এটা পড়াচ্ছি। দেখো, দ্বিমাত্রিক ব্যবস্থায় নদী নৌকা, এটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমরা যদি খুব ফাস্ট, ধরো যত ভুংচুং করা লাগবে না, মানে ভুংচুং তো করতেইছি, করা লাগবে না বলে করে 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 দিচ্ছি, কিন্তু ফাস্ট যদি আঁকাই আর কি, লাইক এখানে ইউ আর এখানে হচ্ছে ভি, ওকে? আর এই কোনটা তো আলফা, আলফা, এটা ইউ আর এটা হচ্ছে ভি। হ্যাঁ, এবার আসো, এবার আমি নর্মালি যে কাজটা করি, নর্মালি আমরা যেহেতু দুইটা অক্ষ আছে এখানে, বুঝতেই পারছো আমি বারবার বলতেছিলাম এটার ব্যাপারেও, যে এখানে দুইটা অক্ষ আছে। কি কি? একটা হচ্ছে এক্স অক্ষ এবং আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ। দুইটা অক্ষ আছে, একটা এক্স এবং একটা ওয়াই। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো, আমি কিন্তু এগুলোকে ভেক্টর ফর্মে রূপান্তর করতে পারবো। ইউ যেটা, হ্যাঁ, ইউ যেটা, ইউ সাপোজ কথার কথা ধরো, ধরো ধরি ইউ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আর ভি হচ্ছে ধরো 8 মিটার পার সেকেন্ড, ধরলাম, ইচ্ছা মতো ধরলাম। হ্যাঁ, তাহলে এই স্টেপটার মানে তুমি এখন ইউটা লিখতে পারবা কি? ইউ মানে কি? যে কোনো একটা ভেক্টর মানে কি? যে কোনো একটা ভেক্টর মানে হচ্ছে মান ইনটু দিক। তাহলে তোমার কাছে যেটা হচ্ছে, তুমি ইউটাকে লিখতে পারো কি? ইউটাকে লিখতে পারো হচ্ছে ভ্যালু ইনটু ডাইরেকশন। ভ্যালু কোনটা? ভ্যালু হচ্ছে 10, ডাইরেকশন কোন অক্ষ বরাবর? ইউ এর ডাইরেকশন এক্স অক্ষ বরাবর, তাই না? ইউ এর ডাইরেকশন হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাই না? তাহলে তুমি কি লিখতে পারো? 10 আই হ্যাট। আর ভি যেটা, খেয়াল করে দেখো, ভি কি? ভিও হচ্ছে ভেক্টর মানে কি? মান ইনটু দিক। ভেক্টর মানে কি? মান ইনটু দিক। সো এইটা পুরাটা যেটা, আমি একটু এখানে আনি, দেখতে সুন্দর লাগবে। ভিটা তুমি লিখতে পারো কি? ভিটা হচ্ছে, খেয়াল করে দেখো, আলফা কোণে, তো আলফা ধরে নাও, বা যে কোনো আলফা আমরা ধরতে পারবো পরে, ধরো 60 ডিগ্রি আর কি ধরে নিলাম। তাহলে ভি কে লেখা যাবে হচ্ছে ভি কজ আলফা আই হ্যাট প্লাস ভি সাইন আলফা জে হ্যাট, তাই না? লিখতে পারি তো? লিখতে পারি না? ভি কজ আলফা ভ্যালুগুলো যদি বসাও, 8 cos 60 আই হ্যাট প্লাস 8 sin 60 জে হ্যাট, তাই না? তাহলে তোমার কাছে কি থাকে? 8 cos 60 মানে 4,
আই হ্যাট সাইন 60 মানে √3/2 3/2 4√3 জে হ্যাট ভি। তাইলে তোমার কাছে যদি কখনো সৃজনশীলে এরকম ফর্ম দেওয়া থাকে, পারবো না বুঝতে, কি হলো? দেখো আমরা যা শিখছো ওইটাকে অ্যাপ্লাই করা হয়েছে, নতুন কোনো কিছু আসে নাই। ইউ আসলো, ভিউ আসলো। এখন তুমি যদি ডাব্লিউ বের করতে চাও, বের করতে পারবা না। ডাব্লিউ মানে কত? ডাব্লিউ মানে ইউ এবং ভি এর ভেক্টরের লব্ধি। লব্ধি মানে কি? যোগফল। যোগ করে দাও না, সমস্যা কি? 10i হ্যাট প্লাস 4i হ্যাট প্লাস 4√3 জে হ্যাট। তাহলে কত আসে? 14i হ্যাট প্লাস 4√3 জে হ্যাট। এটা হচ্ছে ডাব্লিউ। তো তোমাকে যদি বলে এইভাবে, দেখছো আমরা সুন্দর মতো এখানে কনভার্ট করে ফেলছি। আমরা কিন্তু চাইলে ডাব্লিউ এর ভ্যালু এবং ডাইরেকশন বের করতে পারবো, পারবো না? পারবো কি না? পারবো তো। ভ্যালু কত হবে? √14² প্লাস 4√3²। তাহলে তোমরা নেক্সট স্টেপে এটার ভ্যালুটা বের করবা এবং এটার ডাইরেকশনটাও বের করবা। ডাইরেকশনটা এক্স অক্ষের সাথে বা হচ্ছে স্রোতের সাথে বের করে দিচ্ছ। কি পারবো না? পারবো তো। আর ডাব্লিউ যদি পাওয়া যায়, তুমি যদি টাইমটা বের করতে পারো সামহাউ d/v sin আলফা করে, তুমি তো এসটাও বের করতে পারবা, তাই না? ধরো যে টাইম লাগ যদি টি সময় পার হয়, তাহলে এস ইকুয়াল টু কত? ডাব্লিউ ইন্টু টি। এস ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু টি। তাহলে 14i হ্যাট প্লাস 4√3 জে হ্যাট ইন্টু টি বা 14t i হ্যাট প্লাস 4√3 টি এর ভ্যালু তোমার জানা থাকবে, হ্যাঁ, জে হ্যাট। এই তো। এখন দুনিয়ার যে কোনো সমস্যাই তোমাকে দেওয়া হোক না কেন, তুমি সবই ভেক্টর যেহেতু পড়ছো, আর ভেক্টরটা এত সুন্দর একটা কি বলা যায় ম্যাথমেটিক্যাল টুল যে তুমি ইজিলি ব্যাখ্যা করতে পারবে এবং ভ্যালুগুলো বের করতে পারবা। ঠিক আছে? আমরা কিছুদিন পরে এখানে একটা এক্সট্রা প্রশ্ন একটা সলভ করব, এক্সট্রা কোয়েশ্চেন। হ্যাঁ, কিছুদিন পরে, সেটা হচ্ছে নদীর তলের লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয়। এটা ঘ নাম্বারে আসছিল সিকিউতে। এটা এখনই আমি করাবো না, কারণ আমরা এটা এখনো করি নাই। তলের লম্ব বরাবর হেবে যাবি তাবি, এটা আমরা পরে করব। হ্যাঁ, এটা মনে রেখো। আমার যদি মনে না থাকে, কেউ আমাকে একটু মনে করাই দিবা যে দাদা আপনি ক্লাস নাম্বার 9-এ, ক্লাস নাম্বার মনে রাখবা, ক্লাস নাম্বার 9-এ লাস্ট স্লাইডে যান, এখানে একটা কোয়েশ্চেন আমি সলভ করবেন। তলের লম্ব বরাবর একক ভেক্টর যখন পড়াবো তারপরে মনে করে দিবা, ঠিক আছে? তখন সলভ করে দিব। কথা বুঝেছো? ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবা। আর হচ্ছে বারবার বলতেছি, 3টা টি শার্ট দিব আজকে, যারা 3টা বেস্ট হচ্ছে ক্লাস নোট থাকবে। 15 মিনিট হাইয়েস্ট টাইম ক্লাস এন্ডের, এখনো ক্লাস এন্ড করি নাই। ক্লাস এন্ড যখন হয়ে যাবে ফেসবুকে সাথে সাথে 15 মিনিট কাউন্ট শুরু। তোমরা সিপিএস গ্রুপে, পাবলিক গ্রুপটাতে পোস্ট দিবা, ঠিক আছে? আমি বলি পোস্টের নিয়ম আছে, তুমি উপরে লিখবা চ্যাপ্টার ভেক্টর, ঠিক আছে? এইভাবে লিখবা, আমি বলতেছি চ্যাপ্টার, ক্যাপশন দিবা চ্যাপ্টার ভেক্টর, তারপরে লিখবা হচ্ছে টপিক নদী নৌকা, ঠিক আছে? তারপর লিখবা ক্লাস নাম্বার 9, তারপরে একটু লিখবা B2M26, ঠিক আছে? এইভাবে লিখবা। তাহলে বাদ বাকি যারাই আছে, তোমার জুনিয়র হোক, তোমার জুনিয়র তো নাই, থাকলেও বলার কিছু নেই, থাকেও, পোলাপানও থাকে, যাই হোক, তোমার সিনিয়ররা এবং তোমরা যারা তোমার ফ্রেন্ডরা আছে বুঝতে পারবে যে কোন টপিকের কোন লেকচারের এটা আছে, ঠিক আছে? সো একটু এই নিয়মটা একটু ফলো করো, মানে গুছানো থাকবে সব কিছু। তো ওকে, থ্যাংক ইউ। আমি এখন আমি মিট লিঙ্ক দিচ্ছি। যাদের কোনো আজকের সমস্যা আছে বা প্রিভিয়াস কোনো সমস্যা আছে, আমার সাথে একটু গালগপ্প করতে পারবা, সমস্যা নাই। আমি দাঁড়াও, মিট লিঙ্কটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। নিউ মিটিং ইনস্ট্যান্ট। আজকে আমি কোনো কুইজ আনতে পারি না, কারণ বেসিক
আজকে থেকে মানে আজকের টপিকের উপর হয় কি, আজকের টপিকের উপর হচ্ছে সিকিউ অনেক বেশি আসে, সিকিউ এবং এইচএসসি বলছি না, অ্যাডমিশনের কোশ্চেন আসে, ঠিক আছে। আজকের টপিকের উপর এমসিকিউ কম, এই কারণে আমি এমসিকিউ আলাদা করে আনি নেই। দ্যাটস টি শার্টটা হচ্ছে বেসিক্যালি আজকের ক্লাস নোটের উপর দিতে হচ্ছে, বুঝছো? তাহলে দাঁড়াও, আমি কই গেল মিট, হ্যাঁ মিট পেয়ে গেছি, লিংক দিয়ে দিচ্ছি। হ্যাঁ লিংক দেওয়া আছে, পিন করে দিলাম। কেউ আসতে চাইলে আসতে পারো, হ্যাঁ আছি আমি কিছুক্ষণ। একজন আসছে, ওকে। হ্যাঁ আলিফ শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো, দাঁড়াও স্ক্রিনটাকে ই করে দিই। হ্যাঁ আলিফ বলো, ডাউট থাকলে বা কোনো প্রবলেম থাকলে বলো। না ভাই ঠিক আছে, বুঝতে পারছি। মানে কোনো সমস্যা আছে বা কোনো না না ভাই সমস্যা নেই। আচ্ছা না ভাই ক্লিয়ার। আর তুমি আমি একটু জাস্ট তোমাকে এমনি যেহেতু আসছো, যেহেতু মানে মনে করো যে বলিকা বাখরা একটু জিজ্ঞেস করি, তুমি লাইক মানে তুমি কি প্রথম পড়তেছো নাকি এর আগে ভেক্টর পড়ছো কোথাও, বা এখানে হোক বা অন্য কোথাও করছো? না ভাই কোথাও পড়া হয়নি। প্রথম পড়া হয়নি, আচ্ছা। তুমি কি আগের ক্লাসগুলো সব করছো, মানে তোমার কি বলে যে আগের ক্লাসগুলো করে আসছো নাকি হচ্ছে মানে হুটহাট ঢুকছো আর কি, বা হুটহাট করতেছো? মাঝখানে যে রেজাল্টের আগে আর পরে মানে কয়েকটা ক্লাস আর কি বাকি ছিল আর কি ভাইয়া, আচ্ছা ওইগুলা একটু তুলে তারপরে আবার কন্টিনিউ করতে হবে। আচ্ছা আচ্ছা। আর এমনিতে আমি ভাবছি ভাই গুগল মিটেই হয়তো বা জয়েন করে ক্লাস করতে হবে। না না না, আমি হচ্ছে এখানে ই করি আর কি, এখানে হচ্ছে ক্লাস শেষে আজকের ক্লাসে সব ডাউট সলভ করে দিই। আচ্ছা আমি তো তোমাকে জাস্ট একটু কোশ্চেন, একটা জাস্ট একটু দাঁড়া, একটু কোশ্চেন করবো একটা, সেটা হচ্ছে যে তুমি বললে প্রথম করতেছো, তাহলে ওভারঅল মানে কোথাও কি কোনো কঠিন কিছু লাগতেছে, নতুন কিছু, বা লাইক থাকে না অনেক সময় যে বেশি কঠিন লাগতেছে, এরকম কোনো টপিক কি ফেস করছো? মানে তোমাদের কাছে আমি এটা একটু জানতে চাচ্ছি, কারণ হচ্ছে অ্যাজ এ টিচার এটা জানা দরকার আমাদের, যে তোমরা কোন কোন টপিক একটু বেশি প্রবলেম হয় নতুন করে বুঝতে আর কি, একটু বলো, মানে যদি কোনো সমস্যা কোনো টপিকের বা থাকে আর কি। না ভাইয়া ওরকম কোনো সমস্যা হচ্ছে না, মানে শুরু থেকে একদম করতেছি তো, মানে ওই জন্য আর কি কোনো লেকচার বাদ না দিয়ে ওরকম সমস্যা হচ্ছে না। আজকে একটু এসে মানে নতুন মনে হলো আর কি। আচ্ছা 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 বুঝতে পারছি, তো থ্যাংক ইউ। ঠিক আছে তুমি পড়াশোনা করতে থাকো, এবং যেগুলা বাদ গেছে ওগুলো একটু কভার আপ করে দিও, হোপফুলি ভালো কিছু হবে। ঠিক আছে, অবশ্যই দোয়া থাকলো তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ রেদওয়ান বলো। রেদওয়ান কম্প্যানিয়ন মোডে অ্যাড হয়েছে, আমি বুঝতেছি না এটা মানে কি। রেদওয়ান শুনতে পাচ্ছ? রেদওয়ান রেদওয়ানকে কিন্তু শুনতে পাচ্ছি না আমরা। ওকে রেদওয়ান শোনা যাচ্ছে না, তুমি রিজয়েন করো, না হলে আমরা আজকের জন্য অফ করে দিচ্ছি, যেহেতু আজকে মনে করো যে কারোই তেমন ডাউট নাই। হ্যাঁ একটু হয় রিজয়েন করো, না হলে আমরা ক্লাসটা অফ করে দিচ্ছি আজকে। হ্যাঁ রেদওয়ান শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ বলো। স্যার গতিবিদ্যা কি স্টার্ট করব স্যার? গতিবিদ্যা কালকে একটা ক্লাস করছিলাম স্যার, ফার্স্ট ক্লাসটা। গতিবিদ্যা ওই যে যেটা আর্কাইভ দিয়েছি ওইটা, নাকি কোনটার কথা বলতেছো? স্যার আর্কাইভই স্যার। হ্যাঁ একটা ক্লাস ছিল না স্যার, একটা ক্লাস করলাম। হ্যাঁ তুমি হ্যাঁ তুমি স্টার্ট করতে পারো, কোনো সমস্যা নাই, মানে তেমন কোনো প্যারা হবে না তুমি। তবে একটা ব্যাপার আমি বলবো যে ভেক্টরটা যখন হচ্ছে লাইক তোমার ধরো যে তোমার লাইক
ক্লাস যতগুলো হয়েছে ততগুলো কভার আপ করা শেষ আর হচ্ছে প্র্যাকটিস শিটটা কভার আপ করা শেষ, তখন তুমি করতে পারো আর কি। কারণ মোটামুটি হ্যাঁ, অ্যাজ এ হোল তাড়াহুড়ো নাই তোমাদের আপাতত, হ্যাঁ, কারণ তোমাদের দেখবা যে অনেকে এখনো পড়া শুরুই করে নাই। সো আমি বলবো একটা চ্যাপ্টার নিয়ে থাকো, কিন্তু যেহেতু ওগুলো দেওয়া আছে সো চাইলে দেখতে পারো, আমি মানা তো করবো না, এটা তো সবাই চায় এই কারণে দেওয়া থাকে, কিন্তু মানে রানিং চ্যাপ্টারের উপর থাকাই ভালো একটাতে। আর হ্যাঁ, কোনো প্রবলেম ছিল ওই ক্লাসের? না স্যার। আচ্ছা, ওই ক্লাসগুলো একটু স্লো গিয়েছিলাম, কারণ ওই ক্লাসগুলো আমি ব্যাকগ্রাউন্ডের কথা বলি, ওই ক্লাসগুলো হচ্ছে এইচএসসি 25-এর জন্য নেওয়া ছিল, একটু স্লো যাওয়া আছে এবং ওখানে কিন্তু পুরো চ্যাপ্টার কমপ্লিট করা নাই। কারণটা হচ্ছে ওদের যখন আমি ওটা নিচ্ছিলাম লাস্ট মোমেন্টে, মানে মাঝখানে একটা টাইমে আসার পরেই বলে দিয়েছে যে ওদের শর্ট সিলেবাস, আর শর্ট সিলেবাসে গতিবিদ্যা চ্যাপ্টার নেই। এ কারণে দেখবা যে 7th or 8th ক্লাসে মনে হয় লেখা আছে লাস্ট ক্লাস, বা এরকম করে লেখা আছে যে শর্ট সিলেবাস দেওয়ার আগে লাস্ট ক্লাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 13টা টোটাল ক্লাস গতিবিদ্যার 13টা ক্লাস ছিল না তো মেবি, স্যার। 13টা দেওয়া আছে। না। স্যার নিউটনের বলবিদ্যার 25টা, না নিউটনের বলবিদ্যার হ্যাঁ 25টা ক্লাস। 25টা, গতিবিদ্যার মনে হয় না 13টা, ভুল বলতেছো কিনা আমি তাও একটু চেক দিই। আচ্ছা যাই হোক, যতগুলাই থাক, তো পুরো কমপ্লিট নাই আর কি, লাইক মানে ওখানে ওটা হচ্ছে অর্ধেকের মতো কমপ্লিট আছে, বাকি অর্ধেক হচ্ছে পড়ানোর আগেই ওদেরকে বলেছে সিলেবাসে নাই, সো ওরা তো আর পড়বে না তখন ওই মোমেন্টে, এই জন্য অফ করা আছে। ঠিক আছে, তো আমি তো তোমাদের যখন থাকবে ফুল সিলেবাসে তো পুরোটাই পড়াবো, সো তুমি চাইলে দেখে রাখতে পারো, আমি না করব না। তবে এখানে একটা সাজেশন আমি দিতে পারি, যদি তোমার অ্যাকচুয়ালি ধরো যে তুমি যদি একটু প্রতিজ্ঞাবদ্ধ হও যে একটা চ্যাপ্টার তুমি করবা, আগেই করবা, তাহলে ইন দ্যাট কেস নিউটনীয় বলবিদ্যাটা করতে পারো শুরু। কারণ হচ্ছে নিউটনীয় বলবিদ্যা এই 21 ব্যাচ থেকে তোমাদের 25 ব্যাচ পর্যন্ত সব ব্যাচেই পুরোটাই আছে, সো তোমাদের পুরোটাই থাকবে। মানে তোমাদেরও কিন্তু এরকম একটা সম্ভাবনা থাকতেও পারে যে তোমাদের হাফ সিলেবাস দিয়ে দিল, শর্ট সিলেবাস যেটা, তখন কিন্তু 3 নাম্বার চ্যাপ্টার বাদ করে দেবে, এটা বোঝাই যায়, কারণ কয়েক বছর ধরে এটাই হচ্ছে। তো তখন তোমার 4 নাম্বার চ্যাপ্টারটা মাস্ট বি থাকবে। এই কারণে আমি বলতেছি একটু সেফ সাইডে যদি থাকতে চাও 4 নাম্বার চ্যাপ্টারটাই বরং শুরু করতে পারো যদি তুমি এক্সট্রা টাইম পাও। তবে 4 নাম্বার চ্যাপ্টারটা পড়তে কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে গতিবিদ্যা পড়া লাগে কিনা। আমি পড়ানোর সময় ওইভাবেই পড়াই দিছিলাম যেন হচ্ছে গতিবিদ্যা না জানা থাকলেও পড়তে পারবা, মানে 9-10 গতিবিদ্যা জানলেও পরীক্ষা দিতে পড়তে পারো, বুঝছো, এক্সামগুলা সরি আমার হচ্ছে ওই ক্লাসগুলা করতে পারবা আর কি। তো এটাই আর কি, এটাই সাজেশন থাকবে আর কি। হ্যাঁ, নিউটনের গলবিদ্যাটাই বরং ধরো, গতিবিদ্যাটা স্কিপ করতে পারো ফর নাও, আস্তে আস্তে পরে করা যাবে, বুঝছো? আচ্ছা স্যার। আচ্ছা, তো ঠিক আছে, থ্যাংক ইউ। আর হচ্ছে নোটটা তুমি পারলে, তুমি যদি পার্টিসিপেট করতে চাও পোস্ট করে দিও, 15 মিনিট টাইম হচ্ছে এখন থেকে। আচ্ছা, স্যার প্রথম পেজেরটা কি করা লাগবে স্যার? ফার্স্ট একদম যে চিত্রটা হইছে, হ্যাঁ অবশ্যই করা লাগবে, একদম ফার্স্ট স্যার প্রথম হ্যাঁ করা লাগবে। ওটা করে নিয়েছেন। তাহলে একটা পেজ লেখে ওটা হচ্ছেই করো, তোমার হচ্ছে প্রথমে আপলোড দাও এটা সিরিয়াল। স্যার পেজ রেখে গেছিলাম। আচ্ছা আচ্ছা, স্যার পেজ রেখে গেছি স্যার। হ্যাঁ ওটাতে বেশি কিছু না, এটাতে কয়েকটা লাইন লেখা আর কি, একটা চিত্র আঁকানোর কয়েকটা লাইন লেখা, তেমন কিছু। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার। হ্যাঁ, নেক্সট ক্লাসে কালকে আচ্ছা, স্যার, অনেক দেখা হচ্ছে। হ্যাঁ, আদাব।